তড়িৎ পরিবাহী এবং এর প্রকারভেদ। তড়িৎ রসায়ন যেটা আলোচনা করব আমরা আসলে এখানে আলোচনা করব এই যে বিদ্যুতের প্রবাহ কেন হয়, কিভাবে হয়, ইত্যাদি ইত্যাদি। রাসায়নিক যে বিক্রিয়াগুলোর মাধ্যমে বিক্রিয়া প্রবাহ হয়, জারণ এবং বিজারণ বলতে যে একটা জিনিস আছে যেটার মাধ্যমে ইলেকট্রন আদান প্রদান হয়, আর হচ্ছে বিদ্যুতের প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। এই বিষয়গুলো আমরা একটু ভালোভাবে শিখবো আর কি এখানে। ওকে, আচ্ছা। এখন দেখো তড়িৎ প্রবাহ এবং এর প্রকারভেদ। তড়িৎ পরিবাহী এবং প্রকারভেদ কথাটা আসলে এমন যে কিছু পদার্থ তড়িৎ প্রবাহী করে, কিছু পদার্থ করে না, কিছু পদার্থ মোটামুটি করে, অর্থাৎ মাঝামাঝি। তাহলে যারা খুব ভালো তড়িৎ প্রবাহ প্রবাহ করে তাদেরকে বলা হবে পরিবাহী, যেটা পরিবহন করে, কন্ডাক্টর, তাই না? আচ্ছা। আর ইলেকট্রিক কন্ডাক্টর যারা, তারা তড়িৎ পরিবাহী। আর যারা এটা প্রবাহ করে না, তড়িৎ প্রবাহ করতে পারে না, যাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হতে পারে না, তাদের হচ্ছে তড়িৎ অপরিবাহী। তড়িৎ অপরিবাহী। আর সুন্দর একটা ইংলিশ হচ্ছে ইনসুলেটর। তাহলে ইলেকট্রিক ইনসুলেটর হলো যারা অপরিবাহী। তো তোমাকে বলতে পারে নিচের কোনটি তড়িৎ অপরিবাহী, সেটা তো আমরা পারবোই। অথবা ইনসুলেটর শব্দটাও বলতে পারে, তো জানা থাকতে হবে অবশ্যই ইনসুলেটর শব্দ। ঠিক আছে, তাহলে আমরা এদিকে এখানে যদি দেখি আমরা দেখব যে তড়িৎ পরিবাহী হলো তড়িৎ প্রবাহন করতে পারে, যেটা বললাম, যেমন কপার তার। গ্রাফাইট হলো অধাতব বাট পরিবাহী। হীরক এবং গ্রাফাইট দুইটা কার্বনেরই ভেদ, বাট হীরকটা তড়িৎ পরিবহন করে না, গ্রাফাইট করে। তরল পদার্থ এর মধ্যে একমাত্র হচ্ছে মার্কারি, যেটা হচ্ছে ধাতু বা তরল। এটা একমাত্র উদাহরণ হচ্ছে মার্কারি বা পারদ, এটাও তড়িৎ পরিবাহী নিঃসন্দেহে। Okay. এবার হচ্ছে তড়িৎ অপরিবাহী, মানে বুঝোই তো, এটা নিয়ে কথা বলা দরকার নেই এখন। এটা এগুলো কি, যেমন ধরো প্লাস্টিক এবং রাবার, যেটা খুব খুব বেশি ব্যবহার করা হয় আমাদের ইলেকট্রিক তার থেকে শুরু করে যে কোনো জায়গায় ইনসুলেটর রূপে। এটা ব্যবহার করা একটা বেশ ভালো জিনিস। আরেকটা ভালো তড়িৎ অপরিবাহী আছে, এটা হলো সিরামিক। ঠিক আছে, সিরামিক্স খুব ভালো তড়িৎ অপরিবাহী। বড় বড় ইয়েগুলোতে সিরামিক্স ব্যবহার করা হয়, এমনি নর্মাল তার ইয়েতে জাস্ট প্লাস্টিক ব্যবহার করা যথেষ্ট। ওকে, তা আমরা যদি এরকম আরো বলতে চাই, আমাদের কাঠ, পেপার, তারপর অনেক বেশিরভাগ পদার্থ, পদার্থ এগুলোই হচ্ছে তড়িৎ অপরিবাহী। ওকে, এবার আসলে যে তড়িৎ পরিবাহী শ্রেণী বিভাগ, তারা তিনটা শ্রেণী বিভাগে দিচ্ছে। এক হলো তড়িৎ সুপরিবাহী, দ্বিতীয় হলো তড়িৎ অর্ধপরিবাহী, আর তড়িৎ অপরিবাহী কিন্তু বাদ। একটা কথা মনে নেই, তড়িৎ অপরিবাহী জিনিসটা বাদ, তারা তড়িৎ পরিবাহী তিনটা ভাগ করছে। এক হলো সুপরিবাহী, যেমন ধরো ধাতু, অর্থাৎ যেগুলো সহজেই বিদ্যুৎ পরিবহন করতে পারে, উদাহরণগুলো লাগবে, গুড কন্ডাক্টর বলে এদেরকে। অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর, এর হলো পর্দা সারণী গ্রুপ 4 এবং 5, সরি, 4, 5 আর 3, 5, এই দুইটা ইউজ করা হবে ডোপায়নে। আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে 4 নাম্বার যে গ্রুপটা আছে, কাশি জার্মেট টিন লেড, মানে কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন এবং লেড। এই গ্রুপটাতে দেখো সিলিকন এবং জার্মেনিয়াম এর হচ্ছে অর্ধধাতু বা মেটালয়েড বা সেমি কন্ডাক্টর। ওকে, মেটালয়েডের 7টা উদাহরণ আছে বই। আচ্ছা, এখন তাহলে আমরা অর্ধপরিবাহী মানে যেগুলো নর্মাল অবস্থায় ইনসুলেটর, বাট এদেরকে আমরা ইউজ করে বিদ্যুৎ পরিবহন করা সম্ভব, বা এদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে এরা বিদ্যুৎ পরিবহন করবে। এটা আমরা সেমিকন্ডাক্টর অধ্যায়ে আরো ভালো করে জানতে পারবো। ওকে, সুপার কন্ডাক্টর মানে এদের মধ্যে রোধ নাই বলতে গেলে, এরা হচ্ছে সংকর ধাতু এবং ধাতুর অক্সাইড, এরা খুব ফাস্ট তড়িৎ পরিবহন করতে পারে। আবার এগুলো নর্মালি ইউজ করা হয় না, সুপার কন্ডাক্টরের অসুবিধাও আছে। আচ্ছা, যাই হোক, দুইটা উদাহরণ দেওয়া থাকবে, নট নেসারি ইম্পর্টেন্ট, এত দরকার নাই, জাস্ট দেখলে হবে যে নিওনিয়াম, জার্মেনিয়াম, এরকম অনেক জটিল যৌগ। ওকে, এসব সুপার কন্ডাক্টরের মধ্যে যে সুবিধা হলো শক্তির অপচয় ছাড়া হতে পারে। আচ্ছা, এটা গেল কি, যে তড়িৎ পরিবাহী গঠন বা পরিবহন কেমন করে সেটার উপর নির্ভর করে। ঠিক আছে, আচ্ছা। এখন তড়িৎ পরিবাহীর মাধ্যম কিভাবে তড়িৎ পরিবহন করে সেটার উপর নির্ভর করে পরিবাহী আবার দুই প্রকার। এক হলো যারা ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ প্রবাহন করে, তাদেরকে বলা হবে ইলেকট্রনীয়। দুই হলো যারা নর্মালি তড়িৎ পরিবহন করে না, বাট আয়নের মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য, পানিতে আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এক হলো ইলেকট্রনের মাধ্যমে, দুই হলো আয়নের মাধ্যমে, এর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ওকে, ইলেকট্রনীয় পরিবাহী হচ্ছে ধাতু, বা এই যে উপরের যে তিনটার নাম বললাম, এই তিনটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। দ্যাটস ইট। ওকে, এখন
এবার আসো যে এই ব্যাপারগুলো, সেটা হলো যে জলীয় দ্রবণে, অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের ইলেকট্রনীয়ত এক প্রকার, আর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, এই দুইটা পরিবাহী কেন ভাগ করা হয়েছে আর একবারও বলা হয়েছে যে ক্যাটাগরি ওয়াইজ, না মেকানিজমের উপর নির্ভর করে কিভাবে করে। ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সমূহ ইলেকট্রন গ্রহণ এবং বর্জন, জারণ এবং বিজারণের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। এ ধরনের পরিবাহীকে বলা হয় ইলেকট্রোলাইট পরিবাহী। আচ্ছা, এই ইলেকট্রোলাইট পরিবাহী আবার তিন প্রকার, এক হলো সবল, দুর্বল, আর হচ্ছে নন বা তড়িৎ অবিশ্লেষ্য। ওকে। এই সবল গুলো হচ্ছে ক্ষার ধাতু বা এসিড, ক্ষার কি বলবো, ক্ষারক বা এসিড, বাট সবল গুলো যেগুলো সেগুলো মেইনলি। উদাহরণ দেখো যে সবল তড়িৎ বিশ্লেষক গুলো হলো পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড ও লবণ গুলো আছে HCl, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ লবণ আর হচ্ছে ক্ষার ধাতু, ক্ষার ধাতু বলে বারবার, ক্ষারক এবং অ্যাসিড সমূহ। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, অনেকক্ষণ আজকে রিডিং পড়াইতেছি বেশি বেশি না? আচ্ছা, যাই হোক, এতটুকু গেল। এরপর হচ্ছে তড়িৎ দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যেগুলো, সেগুলো দেখো 1 থেকে 10%। এটার জন্য আছে অ্যাসিটিক অ্যাসিড এবং এইচএফ, এরা ব্যক্তিগতভাবেও এরা দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষারক, সো সেই হিসেবে এদের যেই তড়িৎ পরিবহন ক্ষমতা, এটাও দুর্বল তড়িৎ বিশ্লেষের উদাহরণ, এরা আশা করে বুঝতে পারছো। এবার হচ্ছে অ্যাসিডোনা ক্ষারণা, যেমন চিনির দ্রবণ, অ্যালকোহল, তরল হাইড্রোকার্বন সমূহ, অ্যালকোহলের কথাটা মাস্ট মনে রাখতে হবে, এবং সুগার, এরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তিনটা কথা আমি আশা করি তোমাদের কাছে এখন রিলেটেবল এবং খুব সহজ, এতটা কঠিন কিছু নেই এখানে, একবার পড়লে খুব সহজে হয়ে যায়। ওকে। তো আমরা তোমাদেরকে যেটা বললাম, ভাইয়ার প্ল্যান হচ্ছে তোমাদেরকে এমন না যে ভাইয়া তোমাদের কাছ থেকে কিছু নিচ্ছি এটা শেষ, তোমরা পড়তে থাকো, একটা মাসে ভাইয়া শেষ হোক, ভাইয়ারও পরীক্ষা শেষ হতে থাকুক, প্রেশার কমতে থাকুক, তোমাদেরও মানে পড়াশোনা শেষ হতে থাকুক, তারপরে আমরা গিয়ে আরো আরো স্পেশাল স্পেশাল জিনিসগুলো শিখাবো, বা আর একটু বেশি বেশি, যাতে একদম গোল্ডেনটাই আসে, মানে যতটা ভালো সম্ভব আমাদের রেজাল্ট, ঠিক আছে, ওইটা করার আমরা চেষ্টা করব। এখন কাজ হচ্ছে, যেভাবে ভাইয়া পড়াচ্ছে এভাবে নিজে 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 বসে 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 পড়া, শেষ। এর বেশি আর কোনো কাজ নাই তোমার। পড়া, প্র্যাকটিস করা, প্রশ্নের উত্তরগুলো রেডি করে ফেলা, যাতে পরীক্ষায় আসলে খুব তাড়াতাড়ি দিতে পারো। রেজাল্ট তো দেখছো, অনেকে তো পরীক্ষায় দেওয়া নাই না। আচ্ছা, বা জেনে নাও, জেনে নাও, ব্যাপারটা দরকার নেই আমার। আচ্ছা, একটু এদিকে একটু জেনে নিও, সেটা হলো যে গ্রাফাইট হলো কার্বন একটা বহুরূপ, গ্রাফাইট কিন্তু আমাদের তড়িৎ পরিবাহী, কিন্তু গ্রাফাইট ছাড়াও ওই যে হীরক, এটা তড়িৎ অপরিবাহী। আর দ্বিতীয় হলো পারদ তরল ধাতু, হলো এটি একটি ইলেকট্রনীয় পরিবাহী, মাইন্ড ইট। ঠিক আছে, নর্মালি বাকি যেগুলো আছে এগুলোতে তো লবণ তো সরাসরি অপরিবাহী, বাট তরল দ্রবণে গিয়ে এরা পরিবাহী। কিন্তু এই যে পারদ কিন্তু তরল ধাতু, বাট এটা ধাতু, ইলেকট্রনের পরিবাহী, মাইন্ডেড। আচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্য, এতক্ষণ যা পড়ালাম এগুলো কিসের জন্য পড়ালাম? উত্তর হচ্ছে এমসিকিউ এবং ক এর জন্য। আমাদের তো মূল কথা ওইটা, ওইটা তো বুঝতে হবে। তার মানে কতে বা খতে যদি আসে, এতে বলতে কি বুঝছো, তড়িৎ বিশ্লেষক পরিবাহী বলতে কি বুঝো, খুব খুব ইম্পর্টেন্ট, খুব সমূহ সম্ভাবনা আছে এগুলো আসা। তাহলে এইটা ইলেকট্রনের পরিবাহী বলতে কি বুঝো, তাহলে এক্সপ্লেইন করে দিবা যে ইলেকট্রন পরিবাহী বলতে কি বুঝো, বৈশিষ্ট্য দুইটা আছে, ছোট্ট করে 2 লাইনে লিখে দিতে পারো ইলেকট্রনিক পরিবাহী বলতে কি বুঝো। ওকে। এবার আসলে যে ধাতব আর এই দুইটার মধ্যে পার্থক্য, এটা আমাদের মধ্যে লেস ইম্পর্টেন্ট, এমনি বোঝার জন্য ভালো, যেটা বুঝলে কাজে লাগতে পারে। যেমন ধরো এটা তো হচ্ছে ইলেকট্রন দ্বারা, আর একটা হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন, যেটা ভাই প্রথমে বললাম। এখানে ইলেকট্রন পরিবাহিত একটি ভৌত প্রক্রিয়া, আর এখানে একটি রাসায়নিক প্রক্রিয়া। ব্যাপারটা বুঝো, ব্যাপারটা হলো ধরো কপার, এটার মধ্যে যদি যদি বিদ্যুৎ যায়, এটা কপারই থাকবে, এটা কখনো কপার সালফেট হয়ে যাবে না, তাই না? কিন্তু তড়িৎ বিশ্লেষ্য প্রক্রিয়ায় যদি এদের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করে, আমরা এটা বিদ্যুৎ পরিবহন করি, তখন কিন্তু যৌগ চেঞ্জ হয়ে যায়, এবং এই যৌগ চেঞ্জ হয়ে যাওয়াটা, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, তাই না? গঠন চেঞ্জ হয়ে যাওয়া, এটা মাথায় রাখতে হবে। ওকে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ধাতব পরিবাহের ক্ষমতা হ্রাস পায়, বাট তড়িৎ বিশ্লেষ্যের পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। ওকে। আচ্ছা, ধাতব, এইটা হচ্ছে 100-তে 100, এই লাইনটা লিখে রাখবে, একদম 4 নম্বর লাইনটা। যদি কেউ একটা জিনিস বলতে বলে, অ্যাডমিশনে যদি আসার মতো একটা জিনিস থাকে, সেটা হলো এইটা, যে ধাতব পরিবাহের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য, অপর দিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহের ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য। দেখছো? জি ভাইয়া। তোমরা এই লাইনগুলো তো তোমরা পড়ো না, অনেকে হয়তো, আমি দেখি, এটা সবাই না আমি জানি, বাট কেউ কেউ দেখি যে জাস্ট এখানে আসবে, টিচাররাও এমন করবে, আসবে, দামাদাম ম্যাথ আছে কয়েকটা, ফ্যারাডের সূত্র দিয়ে ওইটা করবে,
তারপর নান্নাস সমীকরণ আছে ওইটা ম্যাথ করবে, আর গাইড দেখে টুকটাক নোট মুখস্থ করবে। ভালো রেজাল্টও হয়তো করতে পারছো, কিন্তু দিন শেষে আসলে এমসিকিউ থেকে শুরু করে সবকিছুতে একটা ক্লিয়ার, যেটা তোমার অ্যাডমিশনে গিয়ে তুমি তখন ধরা খাবা যে আহা আমার তো রেজাল্ট আছে বাট আমি তো পরীক্ষায় পড়ালেখা আসলে ভালো না, বুঝে বুঝে তো পড়ে আসিনি কিছু, ঠিক আছে? তো এই যে ভিতরের লাইনগুলো পড়লে অনেক ভালো রেজাল্ট করা সম্ভব। একদিকে তো ভালো রেজাল্ট করা সম্ভব, তারপরে অ্যাডমিশনে আরো ভালো রেজাল্ট করা সম্ভব। যত তোমাদের কিন্তু সময় অনেক কম না, যথেষ্ট সময় আছে। এই সময়টাকে এই জন্য মানে কাজে লাগাও এবং একটু পড়াশোনা করো, ঠিক আছে? এমন না যে ভাইয়া 1 ঘন্টা পড়াই দেয়, তুমি 1 ঘন্টা পড়ে শেষ করে ফেলো, তোমার এটা 4-5 ঘন্টা পড়তে হবে। ওকে, আচ্ছা। তাহলে এগুলো কেন করলাম, জাস্ট বোঝার জন্য। এগুলো দিয়ে প্রশ্ন আসার মতো অত কিছু নাই, আসলে ক্ষতে একটা টুইতে আসতে পারে, বাট লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, এদের ক্ষতে আসছে, তাপমাত্রা বৃদ্ধিতে ধাতু ইলেকট্রন পরিবাহী তড়িৎ প্রবাহ হ্রাস পায় কেন? কথাটা এখানে লেখা আছে যে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়। ওকে, তো এই কথাটাই ব্যাখ্যা করে বুঝাই দিবে। তারপর হচ্ছে কি গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কিন্তু হীরক বিদ্যুৎ অপরিবাহী ব্যাখ্যা করে, এটা একটু স্টার মারো এই জিনিসটাকে, এটা লিখবা, ঠিক আছে? এগুলোই আসবে খতে ইয়েতে, এগুলো অনেক সুন্দর করে কিন্তু লিখে দেওয়া আছে বই। আচ্ছা, পার্থক্য সমূহ তো লিখতে বললাম, এটা তো পারবে। এখন তড়িৎ বিশ্লেষের তড়িৎ পরিবাহিতা। আচ্ছা, আমরা এই জিনিসটা একটু ব্যাপার আছে, সেটা একটা ব্যাপার যে আমরা যখন আগে ইলেকট্রনের পরিবাহী পড়ছিলাম, তখন আমরা কোনো কিছু আমরা কিন্তু তড়িৎ পরিবাহিতা হিসাব করি না, আমরা তার রোধ হিসাব করি। কেননা আমাদের রোধ জানলেই হয় শুধুমাত্র, রোধ দিয়ে আমরা বিদ্যুৎ প্রবাহ বি আর ভি কে টু আই আর এই সূত্র দিয়েই আমরা সব ম্যাথ করে ফেলছি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এটা তো বুঝতে- ওকে। তো ভেহিকেল টু আয়ার এটা হচ্ছে আমাদের সূত্র ছিল। অনেকে হয়তো ওমের সূত্র এদিক সেদিক প্যাঁচ লাগাই ফেলো, ভাইয়ার মতো এভাবে এক লাইনে শিখবে, তাহলে তুমি মানে প্যাঁচ লাগাবা না। তুমি একটা শিখলেই হলো। আমি শিখি সবসময় ভেহিকেল টু আয়ার, আমার যদি আর বার করতে বলো আমি বলবো আর ইকুয়াল টু ভি বাই আই, এভাবে, তাই না? সিম্পল। আমার যেটা দরকার আমি সেটা বের করে ফেলবো, ওকে। বাট পরিমাণগত রসায়নের তড়িৎ বিশ্লেষের এইখানে আমরা পরিবাহিতা নির্ণয় করব, আমরা রোধ নির্ণয় করতে পারবো না, বা এদের রোধ হিসেব করবো না কখনো। আমরা এদের কি হিসেব করব? পরিবাহিতা। পরিবাহিতার সংজ্ঞা কি? পরিবাহিত হলো রোধ মানে ভাতা দেওয়া, পরিবাহিত হলো তড়িৎ পরিবহন ক্ষমতা, সিম্পল হিসাব। তার মানে পরিবাহিত হচ্ছে কোন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী রোধের বিপরীত রাশিকে তড়িৎ পরিবাহিতা বলে, তাই না? আচ্ছা, রোধের ব্যস্তানুপাতে করলে ওই বিশ্লেষের পরিবাহিতা। বুঝছো কথাটা? তাহলে পরিবাহিতার একক কি? পার রোধ। পার রোধ মানে হলো পার ওহম, তাই না? রোধের একক ওহম হলে এটার নাম হচ্ছে পার ওহম। ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স, তার মানে 1 সিমেন্স ইকুয়াল টু 1 পার ওহম। এটা একটু মাথায় রাখতে হবে, এই যে এই কথাটা লিখছে 1 সিমেন্স ইকুয়াল টু 1 পার ওহম, অথবা ওহম রে এভাবে চিহ্ন দিতে হয়, অথবা 1 mho। এটা খুবই মজার একটা জিনিস যে ওহম রে উল্টাইলে যেটা হয় আর কি, ওহম ইনভার্স মানে হলো mho, উল্টা করে লিখলে, তাই না? এটা আমি কোথাও দেখি নাই এই নিয়ম খাটাইতে, বাট ওহমের ক্ষেত্রে এটা দেখছি শুধু। ওকে, যাই হোক, এই অনেকক্ষণ তো শিখাইলাম, আবারও দেখো। এখন এতক্ষণ পড়ানোর পর এমসিকিউতে আসবে এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক কি? ওহম ইনভার্স, mho, সিমেন্স। তো অনেক শিক্ষার্থী ভাববে আহা আমি তো ওহম ইনভার্স তো ঠিক আছে, mho তো ঠিক আছে, এই চিহ্ন দিয়ে লেখাও তো ঠিক আছে, বাট এগুলো হচ্ছে সিজিএস এককে, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক সিমেন্স। ভাইয়ের কথা কি বুঝছো? অ্যাডমিশনে ঠিক ছোট্ট এই কাজটা করলে আমরা আমরা তো মানে হুঁশ হারাই ফেলে যে তিনোটার মানই তো একই, তো পার্থক্যটা কোথায়? তোর হচ্ছে সিমেন্স এসআই একক। ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। এরকম একটা ধরাইছি, বাকিগুলো তোমরা ধরে নেবে। এখন তো অ্যাডমিশন আসলে তখন এগুলো ধরবে। আচ্ছা, তো এই যে এগুলো দিচ্ছে পরিবাহিতা বলা হয়, তড়িৎ পরিবাহিতার প্রকার। আচ্ছা, এখন এগুলো এই চ্যাপ্টারে এগুলো হচ্ছে জাস্ট ক্ষয়ের জন্য, বাট একদমই লেস ইম্পর্টেন্ট একটা টপিক, মোটামুটি বলতে গেলে মানে টাচ না করার মতো একটা জিনিস। তো যাদের পড়াশোনা খুব গ্যাপ আছে তাদের টাচ করার দরকার নাই, তারা এতক্ষণ যা পড়ছে এরপরে সরাসরি পরের ইয়েতে চলে যাবে টপিকে। যাদের মোটামুটি আছে তারা একবার পড়তে পারো। আচ্ছা, তো বিশ্লেষণ আপেক্ষিক, তুল্য আর মোলার পরিবাহিতা।
একটু দেখো যে আপেক্ষিক পরিবাহিতা কি। আপেক্ষিক পরিবাহিতা হলো, ধরো 1 সেন্টিমিটার দূরে থাকবে 1 সেন্টিমিটার প্রস্থচ্ছেদ, তার মানে 1 সেন্টিমিটার দূরে 1 সেন্টিমিটার প্রস্থচ্ছেদ দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী, অর্থাৎ পুরোটা 1 সেন্টিমিটার কিউব, সহজ কথা, ঠিক আছে। পুরো একটা বর্গ, এটা দুই প্রান্তে যদি আমরা দুইটা দিই, তাহলে এর মধ্যবর্তী দূরত্ব হবে 1 সেন্টিমিটার, আর প্রস্থ হবে 1 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, এখানে যদি আমরা তড়িৎ বিশ্লেষ্য রাখি, তাহলে এটাতে যে রোধ পাবো সেটা হচ্ছে ওই তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক রোধ। কি রোধ? আপেক্ষিক। এখন আমাকে বলতে হবে ভাইয়া, যদি আপেক্ষিক রোধের ক্ষেত্রে একটা ব্যাপার আছে। এখন তুমি যদি এই ঘরের মধ্যে ঘনমাত্রা ভিন্ন ভিন্ন রাখতে পারো না, তুমি যদি অনেক এই ছোট্ট একটা ইয়ের মধ্যেই তো বেশি ঘনমাত্রারও রাখা যায়, কম ঘনমাত্রারও রাখা যায়, তো আমাদের যে তড়িৎ বিশ্লেষ্যটা সেটা, তাই না? কথা বুঝছো? এই যে মাঝখানে যে তরলটা থাকবে, মাঝখানে যে এই বাক্সের মধ্যে তো এমনি এমনি তো তড়িৎ বিশ্লেষ্য কাজ করবে না। এখানে মাঝে যে তরলটা রাখবা, বিশ্লেষ্য দ্রবণটা রাখবা, সেটা তো অনেক ঘনমাত্রার হতে পারে, কম ঘনমাত্রার, বেশি ঘনমাত্রা হতে পারে। বেশি ঘনমাত্রার হইলে এটা বেশি ভালো কাজ করে, কম ঘনমাত্রা হইলে কম কাজ করে। তার মানে মোলার যদি পরিবর্তন ঘটাও বা পদার্থ যদি পরিবর্তন ঘটাও, তাহলে কি হবে, যে এই যে রোধটা এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের জাস্ট আপেক্ষিক পরিবাহিতা। ওকে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আপেক্ষিক পরিবাহিতার একক কি? আপেক্ষিক পরিবাহিতার একক হচ্ছে, পরিবাহিতার একক হচ্ছে পার হোম। যেটাই দিচ্ছে আমরা যেটা বুঝবো সেটা হলো আপেক্ষিক পরিবাহিতার একক হচ্ছে সিমেন পার মিটার। কি? সিমেন্স পার মিটার। সিমেন্স পার মিটার প্রতি একক দৈর্ঘ্যে যে পরিবাহিতা সেটা হচ্ছে আমাদের, ওকে, সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক পরিবাহিতা। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আর সিজিএস পদ্ধতিতে এটা কি? সিজিএস পদ্ধতিতে মিটার বল হচ্ছে 5 সেমি, আর ওহমের ওহম সিমেন্স এটার মানে হলো পার ওহম, তাহলে পার ওহম পার সেমি। ওকে, একটু ঠান্ডা মাথায় দেখলে হবে। এখন দেখো এই জিনিসটাই আসে যে কিসের উপর নির্ভর করে। প্রথম হচ্ছে তড়িৎ বিশ্লেষে উপস্থিত আয়নের সংখ্যা বাড়লে বাড়বে, কেননা আপেক্ষিক পরিবাহিতাতে জাস্ট ওই কাঠামোটা ফিক্সড, বাকি কিছু ফিক্সড না। কত পরিবাহী দিতে হবে, কিছু দিতে হবে, এমন কোনো ফিক্স কিছু নাই। আয়নের চার্জ বা আধান সমূহ যদি বাড়ে তাহলে বেড়ে যাবে। আয়নের আকার সমূহে একটা ফ্যাক্ট আছে। আয়নগুলো গতিবেগ বেশি হলে বেশি হবে, তাপমাত্রা বেশি হলে বেশি হবে, দ্রবণের গাঢ়ত্ব বেশি হলে বেশি হবে। দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে এরা কত বেশি দৌড়াদৌড়ি করতে পারবে। ওকে। আচ্ছা, এখন এই কথাটা এখানে লেখা আছে, তড়িৎ বিশ্লেষণের বিপরীতধর্মী আয়নগুলোকে বিচ্ছিন্ন করার ক্ষমতাকে কোন দ্রাবকে ডাইইলেকট্রিক ধ্রুবক বলে। এটা ফিজিক্সে একরকম সংজ্ঞা, কেমিস্ট্রিতে একরকম সংজ্ঞা। যাই হোক, পানির ডাইইলেকট্রিক ধ্রুবক হলো 80, আর মিথাইল অ্যালকোহলের ডাইইলেকট্রিক ধ্রুবক হচ্ছে 30। ওকে, ফিজিক্সে পাওয়া পানির ডাইইলেকট্রিক ধ্রুবক হচ্ছে 20। আচ্ছা, এখানে ডাইইলেকট্রিক ধ্রুবক একরকম দিল, ফিজিক্সে আর একরকম সংজ্ঞা এক্সপ্লেন করে তারা। যাই হোক, দ্যাটস ইট, এতটুকু বুঝবে। এখন আসলে তুল্য পরিবাহিতা। প্রথমে আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষের পরিমাণ কিন্তু নির্দিষ্ট না। এখানে শুধু জাস্ট বলছে যে 1 সেমি দূরত্ব থাকলেই হবে, আর 1 সেমি কিউব প্রস্থচ্ছেদ। বলা নাই যে ভিতরে কত মোলার দিতে হবে, কোনো কথা নাই, তাই না? তুল্যতে ঠিক আমরা তুল্য পরিমাণ দিব, এই কথাটা। তাহলে তুল্যতে কি, যদি আমরা কোনো তড়িৎ বিশ্লেষের 1 গ্রাম তুল্যবল, গ্রাম তুল্যবল তো চিনোই, কালকে বুঝাইলাম, দ্রবণকে 1 সেন্টিমিটার দূরত্বে একটি উপযুক্ত তড়িৎদ্বারের মধ্যবর্তী স্থানে রাখি, তাহলে এটা আগের মতোই। বাট এটাতে একটা পার্থক্য হয়েছে। পার্থক্যটা হলো এখানে দ্রবণটা 1 তুল্য গ্রাম ভর দিতে হবে, ঠিক আছে? ওকে। জি ভাইয়া। আচ্ছা, ওকে, তাহলে এটা দিলাম আমরা। দেওয়ার পর যেমন সোডিয়াম কার্বনেটের তুল্য ভর হচ্ছে 53, তার মানে 53 যদি আমরা দিই, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে তুল্য পরিবাহিতা। আচ্ছা, এখন তুল্য পরিবাহিতার ক্ষেত্রে আমাদের যে এককটা থাকবে সিমেন্স এককে, সেটা হবে সিমেন্স পার, পার না, প্রতি বর্গমিটার পার গ্রাম ইকুইভ্যালেন্ট। যে গ্রাম ইকুইভ্যালেন্ট মানে হলো তুল্যবর, প্রতি তুল্যবরের মধ্যে কতটুকু, শেষ ততটুকু। সিজিএস এককে তাহলে একই জিনিস, বাট সিমেন্সের জায়গা হবে ও পার ওহম, আর মিটার স্কয়ার জায়গা হবে সেমি স্কয়ার। তুমি জাস্ট একটা মনে রাখলে বাকিগুলো তুমি কনভার্ট করে নেবে, কোনো প্যারা নেই। আচ্ছা, এবার আসো মোলার। সিম্পল কথা, আগে দিছি আমরা 1 সেন্টিমিটার দূরত্বে তুল্য গ্রাম, এবার দিব 1 সেন্টিমিটারে 1 মোল। বুঝছো? তাহলে চিন্তা করো, আগেরটা আপেক্ষিকে কোনো কিছু ছিল না, তুল্যতে হচ্ছে গ্রাম তুল্য বল,
আর মোলারে দিব 1 মোল পরিমাণ দিব। ওকে, তাহলে এখানে একক কি হবে? আগের মতো একক হবে ভাইয়া, সিমেন্স মিটার স্কয়ার পার মোল। সিম্পল না? এটা তো হচ্ছে এসআই, আর এখানে সিজিএস দেওয়া আছে, সিজিএস হচ্ছে পার ওহম সেমি স্কয়ার পার মোল। ক্লিয়ার সবার? জি ভাইয়া। তিনটা জিনিসের মধ্যে আমরা পার্থক্য বুঝছি। এখন এখানে একটা দিয়ে দেওয়া আছে, ব্যাপারগুলো আমি আবারও বলছি যে এই যারা একটু চাচ্ছ, শুনো একটা, এই কথা কেন বলি বারবার, কেন বলি, তুমিও পরীক্ষা দিবা, আমিও পরীক্ষা দিব, আমি পরীক্ষা দিব না, কথার কথা বললাম, তোমার বাকিরাও পরীক্ষা দেবে, তাই না? এখন হোয়াট ম্যাটার্স, আসলে দিন শেষে যেটা ম্যাটার করবে সেটা হলো রেজাল্টটা। কথা বুঝছো? রেজাল্টটা। সো তোমার যদি এমন হয় যে তোমার বান্ধবী, ধরো তুমি অনেক কিছু পড়লা ভাইয়া, রাত দিন জেগে জেগে এগুলা পড়লা, পড়লা, পরে পরীক্ষা সহজ একটা উত্তর আসছে যে মোলার ঘনমাত্রা বলতে কি বোঝায়, তুমি বা মোলার পরিবাহিতা বলতে কি বোঝায়। এখন মোলার পরিবাহিতার কনসেপ্টটা তোমার ক্লিয়ার না, কিন্তু তুমি অনেক পড়ছো, তো তুমি লিখলা মোলার ঘনমাত্রা মানে হলো আচ্ছা, 1 মিটার কিউব হচ্ছে 1 মোল থাকলে। আর তোমার বান্ধবী ও জাস্ট একদিন পড়লো, ও একদিন পড়ে এটা ও শিখে গেল যে ভাই সবগুলোতে 1 সেমি আছে, কোথাও কিন্তু মিটার কথাটা নাই। তার মানে হলো 1 সেমি দূরত্বে থাকলে এইটাতে 1 মোল দিলে যেটা হবে মোলার পরিবাহিতা। তো টিচারের কাছে গেলে টিচার দেখলো যে তোমার ভুল আছে, টিচার তোমার কেটে দিল, ওর 1 নাম্বার দিয়ে দিল, এভাবে রেজাল্ট দিবে। পরে দেখা যায় যে ও ভালো করে ফেলছে। এখন তুমি অবাক হয়ে যাবা কি, কাহিনীটা কি, আমি এত পরিশ্রম করলাম, এত কষ্ট, এত কিছু, পড়াশোনা তো কম করি নাই, সেখানে রেজাল্টটা হুইচ করে এত বিপ্লব ঘটে যায়, তাই না? এখন এটা কেন হয়? এই যে ছোট্ট একটা কারণ, যে তুমি পড়ছো ভাই, কিন্তু দিন শেষে পরীক্ষায় ডেলিভার না দিতে পারলে কোনো লাভ হবে না, এটা যাতে মাথায় থাকে। এজন্য তোমাদের বলছি যে ভাইয়া আসবে কিভাবে, ওইটা মাথায় রাখতে হবে। তোমার কাছে তো সব এক্সপ্লানেশন তারা চাইবে না, তাদের দরকার সংজ্ঞাগুলো এবং এটার একটা এটা লাগবে আমার, এই জিনিসটা ধরো আসার কোনো কিছুই নেই এখানে। তো টুকটাক, কেননা আমাদের সামনে ফ্যারাডে সূত্রের ম্যাথ আছে, নানান সমীকরণ আছে, ওগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওগুলো অনেক অনেক আসে। তারপর হচ্ছে ওই যে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া থেকে আমাদের যে বিভবটা নির্ণয় করা, তাই না? ওগুলো বেশি, অনেক বেশি আসছে, ওগুলোই সবচাইতে বেশি ফোকাসে থাকবে আমাদের। ওকে, আচ্ছা, কথা বুঝছো? রেডি করে রাখবো উত্তর, যাতে ভালো করতে পারো। এখন বিজ্ঞানী এটার সাথে মানে বিভিন্নভাবে পরীক্ষা করছে, পরীক্ষা করার পর তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে, মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে, এই ক্ষেত্রে বিভিন্ন মান নির্ণয় করে একটা গ্রাফ আঁকছে, দ্যাটস ইট। এটা হচ্ছে তুল্য পরিবর্তন হয়। এখন এখানে একটা কথা আছে, তড়িৎ বিষয়ে ঘনমাত্রা পরিবর্তনে তুল্য পরিবাহিতায় কেমন পরিবর্তন হয়। তো তিনি দেখালেন যে মৃদু তড়িৎ বিশ্লেষে লেস, তারপরে লেস, তারপরে তড়িৎ, সরি, তীব্রতে, আর মৃদু তড়িৎ বিশ্লেষে এটা বেশ ভালো চেঞ্জ হয়, এতটুকুই। তাহলে এ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি তড়িৎ বিশ্লেষে তিনটে উপর নির্ভর করবে। এক হলো তড়িৎ বিশ্লেষে দ্রবণের উপস্থিত, দ্বিতীয় হলো আয়নের সংখ্যা কত থাকবে, এবং আয়নগুলোর গতিবেগের উপর নির্ভর করবে। ওকে, আচ্ছা, এখানে দুইটা আরো কথা আছে, তুমি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই দুইটা কথা এখানে লেখা আছে, যে দুইটার বেলা হচ্ছে দুইটা জিনিস। যেমন ধরো যাদের হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এই কথাটাও ব্যাখ্যা করে দিই। যাদের ধরো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, সেখানে তাদের আয়ন সংখ্যা প্রায় সেমই থাকবে, কেননা সবগুলো প্রায় সমান সংখ্যকই যোজন হবে, তখন নির্ভর করবে আয়নগুলোর গতিবেগের উপর। আর যাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাদের বিশ্লেষ্য সংখ্যা কম হয়, গতিবেগ সমান থাকবে, তাদের ক্ষেত্রে নির্ভর করবে শুধুমাত্র আয়ন সংখ্যার উপর। দুইটা কথা এখানে সামারি করে লেখা আছে কোথাও, আমি পড়ছি এই জন্য আমার মনে আছে আর কি। আচ্ছা, এই যে এই কথাটা লেখা আছে, ঘনমাত্রার তাপের পরিবর্তে বৃদ্ধি পায়, একটু দেখো ক্ষয়ের জন্য টুকটাক, বাট আমার মতে এগুলো আর গুরুত্ব নেই। আচ্ছা, কোষ ধ্রুবকের সংজ্ঞা কি? এটা হচ্ছে আমার অন্যতম একটা দরকারি জিনিস। কোষ ধ্রুবক বলতে কি বোঝায়? ওকে, তাহলে কোষ ধ্রুবক কি হচ্ছে? কোষ ধ্রুবক হলো কোন পরিবাহিতার দুটি ক্ষেত্রফল সমান ও নির্দিষ্ট উভয় দৈর্ঘ্যের ব্যবধান নিয়ে থাকে, এগুলো হ্যান্ডেল লিখছে, জিনিসটা সুন্দর হয় এখানে, সুন্দর করে লিখছে। কোন পরিবাহিতা কোষের আহ দুই তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব এবং তড়িৎদ্বারের ক্ষেত্রফল এর অনুপাত, এটাকে বলা হয় কোষ ধ্রুবক। ঠিক আছে, তাহলে কোন পরিবাহী কোষের, এখানে পরিবাহিতা কোষ মানে কি বোঝায়? কোন পরিবাহী কোষের দুই তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব এল এবং তড়িৎদ্বার ক্ষেত্রফল এ, এর অনুপাত হচ্ছে আমাদের কোষ ধ্রুবক। এল বাই এ কে কোষ ধ্রুবক বলে। এল বাই এ
এল এর মান যদি আমরা ধরি মিটার বা সেমি সিজিএস আর ইয়াতে, আর এর মান হলো মিটার স্কয়ার, তাই না? তাহলে মিটার বাই মিটার স্কয়ার হচ্ছে পার মিটার বা পার সেমি। তাহলে কোষ ধ্রুবকের একক কি? দেখো লেখা আছে, বলো। পার মিটার বা পার সেমি। হ্যাঁ, সিজিএস এ পার সেমি আর এসআই তে পার মিটার। খুব সিম্পল না? বুঝে বুঝে পড়লে যে এইটা সূত্র সংজ্ঞা হচ্ছে এইটা, সেক্ষেত্রে সূত্র এইটা, এই শেষ। ওকে, ম্যাথ গুলো এগুলো লেস ইম্পর্টেন্ট, তারপরেও বোর্ডে যদি থাকে দুই একটা দেখে ওইটা একটু দেখো। মানে তুমি কি করবা, ভাইয়া পড়ানোর পরে বোর্ড কোশ্চেনে চলে যাবা, গিয়ে দেখে দেখে এই নিয়মটা বলছে ভাইয়া, এই নিয়মটা বলছে, এই নিয়মটা বলছে, ওগুলো ভালো করে করবা। আর যদি দেখো না এটা তো একটা দুইটা এদিক সেদিক আছে, ওগুলো একবার দেখে নেওয়া ভালো। ঠিক আছে, আমরা তো কোনো কিছুতে ছাড় দিতে চাই না। ওকে, তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা মাপন মাপন করার দরকার নেই। এবার হচ্ছে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা ব্যাখ্যা। এটা একটু পরে আছে, আপাতত এগুলো ব্যবহারিক বাদ দাও। এটা একটু দেখো, সবল দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আর তড়িৎ অবিশ্লেষ্য, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য আসবে। আচ্ছা, তড়িৎ ব্যবহৃত শব্দের কতগুলো পদ ইত্যাদি, এগুলো প্রত্যেকটাই সংজ্ঞার জন্য ইম্পর্টেন্ট। তড়িৎ কি জিনিস এটা লেস ইম্পর্টেন্ট, এটা দরকার নাই। তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ হলো তড়িৎ, একটু খেয়াল করো, আমাদের অনেক শিক্ষার্থী এগুলো একটু ভুল করবে। ধরো আমরা জানি যে চার্জ চার্জ আধান, এটার একক হচ্ছে কুলম্ব, তাই না? তড়িৎ প্রবাহ বা বিদ্যুতের একক কিন্তু কুলম্ব। মানে অনেকগুলো চার্জ মিলে আসলে এক কথা, দিন শেষে চার্জ বা বিদ্যুৎ একই জিনিস। ওকে, আর তড়িৎ প্রবাহ হলো, এই যে তড়িৎ প্রবাহ, এটা প্রতি সেকেন্ডে কতটুকু যাচ্ছে সেটা হলো তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, অ্যাম্পিয়ার মানে হলো কুলম্ব পার সেকেন্ড। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে তড়িৎ চার্জ। চার্জ মানে হলো একই জিনিস, তড়িৎ প্রবাহ। চার্জ হলো যে ধরো একটা অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, ধরো একটা কত 5 অ্যাম্পিয়ার, ধরো 5 অ্যাম্পিয়ার মানে কি, এই জিনিসটা একটু বুঝো। 5 অ্যাম্পিয়ার মানে হলো 5 কুলম্ব পার সেকেন্ড। 5 অ্যাম্পিয়ার একটা ইয়ে, এটা 10 সেকেন্ড ধরে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, তাহলে মোট কতটুকু তড়িৎ জমা হবে ওইখানে গিয়ে? 5.50। আর এই যে কুলম্ব আর ইন্টু সেকেন্ড ইকুয়াল টু 50 কুলম্ব। ওকে, পার সেকেন্ড বাদ, তাহলে 50 কুলম্ব চার্জ জমা হলো। এটা হচ্ছে তড়িৎ চার্জ। তাহলে কোন সুপরিমাণ 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড সময় ধরে চলে, যে পরিমাণ ইলেকট্রন চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ চার্জ বলে। ওকে, তাহলে তড়িৎ চার্জের মূল হচ্ছে, ম্যাথ করতে গেলে তুমি করবা যে কিউ ইন্টু টি, কিউ আই সরি আই মানে হলো আমাদের তড়িৎ প্রবাহ একক অ্যাম্পিয়ার ইন্টু টি, কত সময় ধরে হচ্ছে। তাহলে তোমাকে যদি এভাবে বলে যে কত চার্জ জমা হবে বা কত চার্জ গেছে, তুমি খুব সহজে তড়িৎ প্রবাহের হার দিয়ে নির্ণয় করতে পারো। এখন তোমার যদি ভাইয়া এটা বলি যে 5 সেকেন্ডে 50 কুলম্ব জমা হয় বা 50 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তাহলে তড়িৎ প্রবাহের হার কত, তড়িৎ প্রবাহ কত? উত্তর হচ্ছে 10 অ্যাম্পিয়ার বা কুলম্ব পার্সেন্ট, তাই না? সিম্পল জিনিস। আচ্ছা, এখন একটা কথা আছে, সেটা হলো কুলম্ব হলো তড়িৎ পরিমাপের ক্ষুদ্রতম একক, সবচাইতে ছোট একক হচ্ছে কুলম্ব, সবচাইতে ছোট। ঠিক আছে, আচ্ছা, ওকে। এখন আমাকে বলতে হবে 1 কুলম্ব সমান কতটি ইলেকট্রনের চার্জ, মানে 1 কুলম্ব ঠিক কতটুকু, কতটি ইলেকট্রন প্রবাহ হলে 1 কুলম্ব হয়? একটি ইলেকট্রন। একটি ইলেকট্রন প্রবাহ হলে 1 কুলম্ব হয়। বাকিদের মত কি? আচ্ছা, বলো একটি ইলেকট্রনের চার্জ কত, একটু বলো তো। 1.67 into 10 to the -19। কুলম্ব। এই যে ভাইয়া ম্যাথ তো ধরা খাইছে এইখানে, একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে এত, তাহলে একটি ইলেকট্রন কিভাবে 1 কুলম্ব হয় ভাইয়া? তাহলে উত্তর হচ্ছে 1/e, মানে হলো একটি ইলেকট্রনের চার্জ। এটা হচ্ছে, যদি আমরা এতটি আমরা বলতে পারি না যে এত, একটি ইলেকট্রন মানে বা এত কুলম্ব সমান হচ্ছে একটি ইলেকট্রন, তার মানে একটি ইলেকট্রন তার মানে এত, তার মানে 1 কুলম্ব সমান হচ্ছে 1/এতটি ইলেকট্রন। এটার মান বের করো, এতটি ইলেকট্রন লাগবে তাইলে 1 কুলম্ব হবে, এটার মান কত? 25 into 10 to the power 18। আবার বলো।
6.25 into 10 to the power 18. লিখে রাখছো এই কথাটা, একটু লিখে রাখো যে 6.2 × 10⁻80 ইলেকট্রন মানে হলো 1 কুলম্ব। দেখছো বেসিক ক্লিয়ার হইছে? জি ভাইয়া। এতদিন কি এই শিখলাম আমরা? জটিল জটিল ম্যাথ না, কিন্তু ম্যাথ খুব সহজ, কালকেও দেখাইলাম না, খুব সহজ সহজ ম্যাথ দেয়, বাট বুদ্ধি খাটায় খাটায় করতে হয়। একটি ইলেকট্রনের চার্জ 1 কুলম্ব, এটা তো আমরা আগে পড়ে যে একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। মাথায় রাখতে হবে বিষয়টা। আচ্ছা, এখন আমরা একটু আরেকটু ম্যাথ করি। চলো একটু ম্যাথ করি। এটা যদিও পিছনে আছে, বাট একটু করে দাঁড়াও, একটু Okay, দিন দিন সমস্যা শুরু হচ্ছে। বলো, ধরো একটু 1 মোল ইলেকট্রন বলতে একটা কথা আছে। 1 মোল মানে হলো Na সংখ্যক। আমি Na লিখতে বারবার কষ্ট লাগে। 6.010⁻23, ওটা হচ্ছে Na, ঠিক আছে? অ্যাভোগাড্রো সংখ্যক। আচ্ছা, ইকুয়াল টু, তাহলে 1 মোল আমরা একটু আগে পড়লাম না, একটি ইলেকট্রনের চার্জ, একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে যত ইনটু এই যে Na, এটা করো। তাহলে একটি ইলেকট্রনের চার্জ লেখো 1.6 ইনটু 10⁻9 যদি এত হয়, আর ইনটু Na হচ্ছে 6.02 ইনটু 10⁻23, এটা দিয়ে গুণ করো এই দুইটা, এই দুইটা আর এই দুইটা গুণ করো। তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ আমরা পেয়ে গেলাম না? একটি জি ভাইয়া। ইলেকট্রনের চার্জ পূরণ অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জ, মানে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করো, কত আসে? 96,320 আসছে। 96,320 আছে। 96,320। এই যে আজকে এই জিনিসটা এতদিন হয়তো আমরা বুঝি, এখন সহজে বুঝছি। এই যে 96,320, এটাকে বলা হয় 1 ফ্যারাডে। কি বলে? 1 ফ্যারাডে। ফ্যারাডে আর ফ্যারাড দুইটা শব্দ, বলো ফ্যারাডে নাকি ফ্যারাড? ফ্যারাডে। ফ্যারাডে বলে। ফ্যারাড কিসের একক? ফ্যারাড। আচ্ছা, 96,320 এটা হচ্ছে 1 ফ্যারাডে, তাই না? ওকে, এখন এর মানে কি দাঁড়ালো? এত কুলম্ব, কিন্তু এত কুলম্ব এর মানে হলো এই যে তড়িৎ কুলম্ব হলো তড়িৎ প্রবাহের একটা ছোট্ট একক। এখন এটাকে যদি আমরা ধরো, আমরা যেমন ছোট্ট একক হচ্ছে গ্রাম, আমরা কোনো কিছু কিনতে গ্রামে কিনি না যে মামা 5 গ্রাম, আমরা কিলোগ্রামে চলে যাই, কেননা ব্যবহারিক দিক থেকে কিলোগ্রাম অনেক ফ্লেক্সিবল জিনিস, তাই না? তো এখন ওইটাই বেশি কিনা হয় আমাদের, তো আমরা বলি কেজিতে চাই আমরা সবকিছু। কেজি আর গ্রাম ঠিক সেম জিনিস, জাস্ট মানের একটা পার্থক্য, যে এইটা এটার 1000 গুণ। তেমনি ভাবে কুলম্ব হচ্ছে ছোট্ট একক, বাট ব্যবহারিক দিক থেকে আমাদের ধরো ফ্যারাডে জিনিসটা বেশ কাজে দিবে। এটা অনেক বড় একক, মানে 96,320 বা 96,500 কুলম্ব, এত মিলে হচ্ছে 1 ফ্যারাডে। ফ্যারাডের একক, ফ্যারাডে আসলে এক প্রকার কুলম্বই, একটু বেশি কুলম্ব আর কি। ক্লিয়ার কথাটা? জি ভাইয়া। আচ্ছা, এটা হলো 1 মোল ইলেকট্রনের চার্জ। ওকে, এই যে দেখেন এতক্ষণ যে ফ্যারাড ফ্যারাড, তাহলে আমাদের এখানের উত্তর হচ্ছে ফ্যারাডেই, আর আমাদের ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া। তো যখন আমরা দিই নিচের কোণটি ধারকত্বের একক, তখন তো হুট করে মাথা হ্যাং করে যায় যে ফ্যারাডে পড়ছি না ফ্যারাড পড়ছি। এখন দেখো আমরা তাহলে এতক্ষণ এই কথাটা কেন বুঝাইছি, চিন্তা করো ভাইয়া তোমাকে, যে সেটা হলো ফ্যারাডে হলো 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500, প্রকৃতমান 96,500 না, প্রকৃতমান তোমরা যেটা বের করছো ওইটা, বাট ধরা হয় 96,500। ধরো 96,320, 500, খুব বেশি মানে প্যারা নাই, তাই না? এমন একটা ব্যাপার আর কি। বুঝছো কথাটা? তুমি রিক্সাওয়ালাকে যখন টাকা পয়সা দিবে তখন 10 টাকা, বাট তোমার যদি ফ্রিজের দাম আসে লাইক ধরো 1,0950,000 টাকা, তখন কিন্তু তুমি 1,0950,000 না বলে 1,00,000 মানে 1,000 এরকম 50 টাকা তখন ম্যাটার করবে না, তাই না? জি। তাই না? কিন্তু রিক্সা ভাড়া যখন তুমি দিবা তখন কিন্তু 10 টাকার জায়গায় 20 টাকা, তখন কিন্তু হিসাব আসবে, কেন তখন জিনিসটা ছোট, এরকম আর কি। তাহলে 1 মোল ইলেকট্রন 96,500, এটাকে বলে 1 ফ্যারাডে চার্জ বলে। ভাইয়ের কথা ক্লিয়ার হইলো না? আমরা কিভাবে বের করলাম ফ্যারাডে, দেখছো তো যে জিনিসটা কিভাবে আসছে? 1 মোল ইলেকট্রন, একটি ইলেকট্রন, সবকিছু বের করে দেখাইছি আমি। আমার মনে হয় না চটকে ম্যাথ আসে তোমরা কোনো কিছু হারাবা। তড়িৎ বিভব কি জিনিস সেগুলো সংজ্ঞা শিখবে, এগুলো আমাদের তড়িৎ চ্যাপ্টারের 3য় অধ্যায় তোমাদের আছে। আচ্ছা, পদার্থবিজ্ঞান 2য় পত্র 3য় অধ্যায় আছে না? আছে বোধহয়, ওইটা তোমরা শিখো। ওকে, এবার হচ্ছে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র। প্রথম সূত্র আমরা মানে খুব আস্তে আস্তে বুঝি, যাতে করে
এই কয়দিন এখন আস্তে আস্তে আরো স্লো হচ্ছে রসায়নটা, কেননা রসায়নটা আমার মনে হয় যে একটু বেশি বোঝানো দরকার, বাকিগুলো না হয় নিজে নিজে পড়লাম। ফ্যারাডের সূত্রটা হলো, তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারা সঞ্চিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের, সঞ্চিত থাকতে পারে অথবা দ্রবীভূত থাকতে পারে, যাই হোক, পদার্থে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। সহজ কথায় বুঝায়, ধরো একটা বিকারকে দুইটা জিনিস দিলাম, সেখানে বেশি বিদ্যুৎ দিলে কি হবে, বেশি বিক্রিয়া হবে এবং দুইটা তড়িৎদ্বারের মধ্যে বেশি পদার্থ জমা হবে। সিম্পল কথা না? জি হ্যাঁ। জি এখন যদি তুমি যদি বিদ্যুৎ কমায় দাও, বিদ্যুৎ যত শক্তিশালী হবে তত বেশি হবে, বিদ্যুৎ যত শক্তিশালী কমে তত বিক্রিয়াও আস্তে আস্তে ধীরে ধীরে অনেক কম হবে। Simple। তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারা সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক, অথবা সঞ্চিত তড়িৎ, কোন তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। ওকে? ওকে ভাইয়া। আচ্ছা, এখন ধরো তুমি সমানুপাতিকের বদলে একটা জেড দিতে হচ্ছে, ঠিক আছে? এটাকে বলা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটার কথা আমাদের পরে আসবে। এখন চিন্তা করো ভাইয়া, কথাটা তো সিম্পল। ধরো পরিমাণ হচ্ছে ডব্লিউ, সমানুপাতিক হচ্ছে যে পরিমাণ তড়িতের একক হচ্ছে ওই যে কুলম্ব বা কিউ, একটু আগে দেখাইল, তাই না? আচ্ছা, তাহলে ডব্লিউ সমানুপাতিক জেড কিউ। আর তাহলে কিউ ইকুয়াল টু, আবার কিউ ইকুয়াল টু আইটি, এটা একটু আগে আমরা শিখছিলাম না, যে কিউ ইকুয়াল টু বৈদ্যুৎ প্রবাহ পূরণ সময়, তাই না? তাহলে ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি, এটা হচ্ছে আমাদের আজকের সূত্র অফ দা ইয়ার, এটা আমাদের প্রথম সূত্র আজকের। ওকে, ম্যাথের জন্য। এখন এখন ম্যাজিক হ্যাপেন হবে। এগুলো কিন্তু শুধু তোমাদের আছে এমন না, এগুলো আরো ছোট ছোট বাচ্চাদের, মানে ক্লাস 10 এর বাচ্চাদের আছে। আমি কিন্তু ক্লাস 10 এর বাচ্চাকে পড়াইছি, তো আমি জানি যে এটা তাদেরও আছে, ঠিক আছে? আচ্ছা, এখন চিন্তা করো যে জেড একটা ধ্রুব সংখ্যা, যেমন জিটি অন্যান্য ইয়ে আছে, এটা এই জেড এর একটা নির্দিষ্ট মান আছে। যাই হোক, জেড এর এককটা একটু বের করে ফেলি। তিনটাকে ওই পাশে নিলে জেড এর একক আমরা খুব সহজে পেয়ে যাইতে পারি, যে জেড এর একক কি হইতে পারে। ধরো জেড ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ হতে পারে, বা গ্রাম পার কুলম্ব হইতে পারে, এটা একটা ভালো একক হইতে পারে জেড এর, তাই না? আচ্ছা, ডব্লিউ যদি গ্রামে হয় এতটুকু জানলে হবে। আচ্ছা, এখন এই জিনিসটা কিভাবে বের করে সেটাই শিখাবে একটু পরে। আগে আমরা একটু মূল কাজে যাই। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি, এটা হচ্ছে আমাদের আজকের 7 স্টার পাওয়া প্রথম কোশ্চেন। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে কি বুঝো, এটা আমাদের অবশ্যই লাগবে ভাইয়া, 7 স্টার দেওয়া মানে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, ধরো তড়িৎের সময় আমরা 1 কুলম্ব বিদ্যুৎ দিব। 1 কুলম্ব বিদ্যুৎ দিলে কোন পদার্থের যত পরিমাণ অ্যানোডে দ্রবীভূত হবে বা ক্যাথোডে সঞ্চিত হয়, তাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। ভাইয়ার কথা বোঝা গেল? কত পরিমাণ বিদ্যুৎ দিলে? 1 কুলম্ব বিদ্যুৎ দিলে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এবার আসো ম্যাথের ম্যাজিকটা। যদি আমরা কিন্তু আমি কোনো ম্যাথে কিন্তু খুব বেশি সূত্র টুত্র লাগে না বা হিসাব লাগে না, মুখে মুখে বলে ফেলা যায় ম্যাথের উত্তর কি হবে। এই জিনিসগুলোর কথা একটু যদি আমরা চিন্তা করি, আমরা একটু ভাবি, ধরো একটা সাধারণ বিক্রিয়া দেখাই। ধরো অক্সিজেন, আচ্ছা সরাসরি অক্সিজেন থেকে 2টি ইলেকট্রন ধরো চলে গেছে, 2টি ইলেকট্রন চলে গেছে। আমাদের একটি ইলেকট্রন, এই 2টি ইলেকট্রন মানে হলো 2টা না, মানে হলো 2 মোল ইলেকট্রন চলে গেছে। অক্সিজেন যেতে 1 মোল 2 মোল, তাই না? আচ্ছা, আমাদের 1 মোল ইলেকট্রনের ইয়ে যেন কত ছিল, ওই যে চার্জ যেন কত ছিল? 96,500 এত ছিল, এত। কুলম্বর হিসাব বাদ দাও, ফ্যারাডে ছিল, 1 ফ্যারাডে ছিল, তাই না? একটা ইলেকট্রন মানে 1 ফ্যারাডে না? তাহলে 2টি ইলেকট্রন মানে কত হয়েছে? 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগছে, 2 ফ্যারাডে। আচ্ছা, আমাদের এখানে কথা হলো যে 1 কুলম্ব দিব। এখানে যদি একটি অক্সিজেন থেকে 2 মোল অক্সিজেন, 1 মোল থেকে 2 মোল ইলেকট্রন পূর্ণাঙ্গভাবে সরাইতে যাই, অর্থাৎ যদি আমরা সরাই বা জমা হয়, তাহলে এখানে কিন্তু 1 মোল অক্সিজেন জমা হবে বা 1 মোল অক্সিজেন আয়ন, যেটার ওজন হবে আমাদের হিসেব মতে 16 গ্রাম, তাই না? অক্সিজেন সিঙ্গেল হিসেবে 16 গ্রাম। আচ্ছা, এই জিনিসটাই বুঝলাম আমরা। তাহলে
16 গ্রাম জমাইতে আমাদের কত জানি লাগবে? উত্তর হচ্ছে 2 ফ্যারাডে লাগবে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এবার আর একটু মজার জিনিস আসি। হাইড্রোজেনের কথা ধরো, হাইড্রোজেন, ধর হাইড্রোজেন ছিল, এটা হচ্ছে হাইড্রোজেন প্লাস ইলেকট্রন হয়ে গেছে। এভাবে দিতে পারো, বা আমরা আরেকটু সহজ করি। হাইড্রোজেন প্লাস ছিল, এটাতে আমরা ইলেকট্রন দিয়ে এটাকে আমরা হাইড্রোজেন গ্যাসে উধাই করে দিব। এটার ভর হচ্ছে 1 গ্রাম, মোল হিসাবে 1 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে আমাদের, তাই না? 1 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে 1 মোল সরাইতে। এটা কিন্তু একটাই হাইড্রোজেন যায় নাই, 1 মোলও গেছে। আচ্ছা, তাহলে আমরা হিসেব করে বাংলায় বলতে পারি না যে 96,500 কুলম্ব বিদ্যুতে যায় 1 গ্রাম, তাই না? জি ভাইয়া। অন্যদিকে আমরা 1 কুলম্ব দিলে তাহলে আমাদের ভাগ করতে হবে 1/96,500। উত্তর বলো কত হয়? 1.036 into 10 to the power ইস, minus 5. আন্দাজ ওইটা তো উপরে উঠে গেছে। এই যে এটা হবে 0.00, এই যে তারা এভাবে করছে এইটা পর্যন্ত, ঠিক আছে? মানে তারা যা করছে এরকম আসবে আর কি ব্যাপারটা। এখন আমাদের ক্যালকুলেটর এভাবে বুঝাইতে পারে না, এটার কারণ আছে। যাই হোক, উত্তর এইটা আসবে, তারা যেটা করে দেখাইছে আমাদেরকে। বুঝছো? তুমি যদি এখানে এটাকে এখানে নিতে যাও, তাহলে তোমাকে দিতে হবে 10 ইনভার্স কত, 4 এর মতো, তাই না? 1 2 3 4। আচ্ছা, ঠিক আছে। তোমাদের কত আসছে উপরে? যদি তুমি 1 পয়েন্টে রাখতে চাও, Minus 5. 5। আচ্ছা, 5 আসলে 5 হিসাব করো। 5ই হবে। দশমিকের জন্য 1 1 2 3 4। আচ্ছা, ধরো 5টা, ঠিক আছে, 10 ইনভার্স 5। এখন চিন্তা উপরেরটা করো। তো সিলভার। এখন এটা তো সিলভার, এই জন্যই আমি এই জন্য হিসাব মিলতেছে না। নিচেরটা ঠিক আছে, 1 2 3 4 5, তার মানে 1 পয়েন্টে যেটা আমাদের লাগবে 10 ইনভার্স 5, মানে এইটা যেটা আছে এটা। তাহলে উত্তরটা এইভাবে বের হইছে, সংজ্ঞাটা যেভাবে আসছে যে এক বিদ্যুৎ প্রবাহে যত পরিমাণ লাগে তাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে 1 কুলম্বের জন্য। এখন এই ম্যাজিকটা দিয়ে আমরা সবগুলো ম্যাজিক করতে পারি। কিভাবে ভাইয়া তোমাদেরকে শিখাই দিই, সিম্পল হিসাব। সেটা হলো, তোমাকে প্রথমে যদি তোমাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা বের করতে বলা হয় জেড, তুমি লিখবে জেড ইকুয়াল টু কোন মৌলের যে আমাদের যে পারমাণবিক আণবিক ভর বা যেইটা বোঝাতে চাচ্ছে সেইটা, বা এর যোজনী। যোজনীকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, লাইক ধরো এ। অর্থাৎ এটা তিন তিনটা ইলেকট্রন দান করে নাকি দুইটা করে নাকি একটা করে, কয়টি ইলেকট্রন লেনদেন করছে, ইন্টু 96,500। এটা দিয়ে আমরা খুব সহজেই সবগুলো বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন ধরো কপারের কথাই ধরো, দেখি কপার তো 2+ হয়, তার মানে কপারের দুই দিয়ে ভাগ করতে হবে, যোজনী 2, এভাবে হিসেব করবো। বলো কপারের ভর কত কপারের আণবিক? 63.5. আচ্ছা, এইটারে একটু ম্যাথ করে দেখাও তো, আমরা নিচে একটু যাই। লিখছো? কত আসে? 3.29 আসবে, আসছে? 3.29 into 10 to the power minus 4. হ্যাঁ, এই যে এই মানটা, এটা হচ্ছে কপারের ক্ষেত্রে দুইটা আসতে পারে কেন, ওই যে কপার দুইবারে এক এক সিঙ্গেল ইলেকট্রনও যাইতে পারে, দুইটি ইলেকট্রনও যাইতে পারে। আয়রনের ক্ষেত্রে দুইটি ইলেকট্রন যাইতে পারে, তিনটি ইলেকট্রন যাইতে পারে। ব্যাপারটা খুব সিম্পল না ম্যাথ গুলা? এই যে এই কথাটা এখানে লেখা আছে সুন্দর করে, দেখছো? সো তোমাকে এই জিনিসটা মুখস্থ করতে হয় না, তোমাকে জাস্ট এগুলো তুমি জানোই, যোজ্যতা তো জানোই। আর বুদ্ধি করে এই পারমাণবিক ভরগুলো মনে রাখতে হবে। সিলভারেরটা 107 একটা মাস্ট। সিলভারেরটা অনেকবার আসছে, এবং যদি আসে যে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত, বলতে কি বুঝো? এটার মানে হলো 1 কুলম্ব বিদ্যুৎ আদান প্রদান করলে যে কোনো এক প্রান্তে সিলভারের এত গ্রাম, মানে হবে এত গ্রাম, তো কি হবে, যোগ হবে বা উৎপন্ন হবে আর কি। ওকে, যাদের পরিবর্তনশীল যোজ্যতা তাদের ক্ষেত্রে এই মানটা দুইবারে ভিন্ন ভিন্ন আসতে পারে, 2 হলে 2 দিয়ে ভাগ করবা, 3 হলে 3 দিয়ে ভাগ করবা, সিম্পল হিসাব। সবাই কি ক্লিয়ার হয়ে গেছো? জি ভাইয়া। জি ভাইয়া। একদম সিম্পল না ম্যাথ গুলো? আচ্ছা, এই বুঝলে আর কি সিম্পল, সূত্র তো আছে সেটা তো আমিও জানি, বাট তুমি যখন জিনিসটা রিলেট করতে পারবা যে সিস্টেমটা এমন, তখন তোমার সূত্র মনে না পড়লেও, আমি যেমনটা করছি আমি তো বললাম, সূত্র মনে না পড়লেও আমি ওইটাকে মানে সূত্র বানাই নিয়েছি যে সূত্র এমনই হবে। মুখস্থ, আমি মুখস্থ সূত্র একটা বানাইছি, তারপরে এখন দেখে এখানে এসে সূত্রটা হচ্ছে এইটা, তাই না? সিম্পল। ওকে।
আচ্ছা, থ্যাংক ইউ। এবার হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। মজার ব্যাপার হলো ফ্যারাডের দ্বিতীয় সূত্র আলোচনা নাই, এটা হচ্ছে বড় ব্যাপার। ফ্যারাডের দ্বিতীয় আরেকটা সূত্র আছে, ওইটা নাই। আচ্ছা, ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা, প্রথম প্রযোজ্যতা হলো, ফ্যারাডের সূত্র হচ্ছে আহ তড়িৎ বিশ্লেষণ আর গলিত তড়িৎ বিশ্লেষণ দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। এই ক্ষেত্রে চাপ এবং ঘনমাত্রা বিশেষ কোনো প্রভাব নেই, তাপের প্রভাব আছে। এগুলো এমসিকিউতে আসে, বিশেষ করে অ্যাডমিশনে। সীমাবদ্ধতা হলো ফ্যারাডের সূত্র ওই যে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রযোজ্য, বাট ইলেকট্রনের পরিবাহের ক্ষেত্রে প্রযোজ্য না। মাইন্ড ইট, ওইখানে কোনো বিক্রিয়া ঘটে না, জারণ বিজারণ। আর দ্বিতীয় কথা হলো ফ্যারাডের সূত্রে যদি কোনো তড়িৎ বিশ্লেষে একসাথে একাধিক জারণ বিজারণ ঘটে, তখন কিন্তু এই সূত্রে ত্রুটি হয়ে যাবে। একটা জারণ বিজারণ ঘটলে গিয়ে ঠিক হবে। ওকে, একযোগে। আচ্ছা, এই কথাগুলো এখানে লিখছে, বিদ্যুতের পরিমাণ নির্ণয়। এক প্যারাডের কথা কিন্তু অনেকবার হাইলাইট করা হয়েছে, এগুলো মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত আসছে। তারপরে যদি না পারো, এটা আমরা কি করে বলো। এক প্যারাডে মানে কতটি, এক প্যারাডে মানে বলতে কি বোঝায়? বলো, এখানে এমসিকিউ এটা বল। আহা, এই এত মারামারির কেস। এক ফ্যারাডে মানে হলো এতটি ইলেকট্রনের চার্জ। ও মা, 1 মোল ইলেকট্রনের চার্জ। ক্লিয়ার? হ্যালো? জি ভাইয়া। তো চুপচাপ কেন? জি ভাইয়া? হায় রে, কি বুঝাই পোলা পাইন্ডাররা ওদের। আমি কি পড়ে আরো। আচ্ছা, এবার এগুলো দিয়ে টুকটাক ম্যাথ করো, এগুলো খুব সিম্পল। এতক্ষণ যা বুঝাইলাম এত বেসিক দিছি যে ম্যাথে আর কোনো প্রবলেম নাই। জাস্ট ম্যাথে বসায় বসে ম্যাথ করে ফেলবা, সিম্পল হিসাব। ওকে, আচ্ছা। তা হচ্ছে কত পরিমাণ কপার সংখ্যা, আচ্ছা সঞ্চিত কপার পরমাণু সংখ্যা নির্ণয় করো। এটা একটু মানে প্রশ্ন বুঝে বুঝে কইরো, না হলে গিয়ে ওদের নিয়মে দেখলে ঝামেলায় পড়ে যাবো, ওরা একটু ঝামেলা করে ফেলবে। তুমি কত মৌল উৎপন্ন হয় সেটা বের কইরো, তারপর ওই 1 মোলে এতটি, অত মোলে কতটি, এভাবে বের কইরো, কোনো সমস্যা নেই। মানে তুমি তোমার নিয়মে কইরো। ওদের এগুলো দেখতে দেখতে পরে সমস্যা হয়ে যাবে, মানে আটকাই যাবা কিন্তু। আচ্ছা, ম্যাথ হয়ে গেছে আমাদের। তাহলে এইটা থেকে একটা ম্যাথ মাস্ট শিখা লাগবে আমাদের। ওকে, ইলেকট্রোড বিক্রিয়া, আচ্ছা তড়িৎ রাসায়নিক সারি, এই যে মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এই চ্যাপ্টারের 7 স্টার পাওয়া একটা টপিক, মানে এটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় এবং সবটাতে আসা বিষয়। 7 স্টার। ওকে, 7 স্টারের জিনিস। 7 স্টার মানে হলো এটাকে একদম এক্সট্রা লেভেল নিয়ে যেতে হবে। উপর থেকে নিচে পড়তে হবে আর নিচ থেকে উপরে। কোনগুলো কোন লেভেলে, কোনটা বেশি কোনটা কম, কে কারে ইয়ে করতে পারবে, এই জিনিসটা আশা করি তোমরা মুখস্থ করছো। নাইলে ভাইয়ারা অনেক বেশি শর্টকাট দিচ্ছে, চন্দ্র দিচ্ছে, ওইটা দেখো যেভাবে পারো মুখস্থ কইরো। আমি আমার সময় পরীক্ষার আগে কয়েকদিন মুখস্থ করছি, তারপরে আর শেষে আর মনে থাকে না। কিছু কিছু জিনিস মনে থাকে, সব না। ওইটা দিয়ে চালাই দিয়ে চলে আসছি, শেষ। পরীক্ষা পাশ করে যাইতে পারলেই শেষ, আমার আর কোনো দরকার নেই। ঠিক আছে। হুম। তড়িৎ বিশ্লেষের ব্যবহার, শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষের ব্যবহার, এটা আসছে এমসিকিউ গুলোতে। একবার পড়িও, এমসিকিউর জন্য কাজে লাগবে, জাস্ট এমসিকিউ। আর ঘতে আসতেও পারে, আই ডোন্ট নো, বাট কম, অনেক কম সম্ভাবনা। আচ্ছা, ধাতু সক্রিয়তা সিরিজ। এটা হলো ধাতু সক্রিয়তা সিরিজ, উপর থেকে নিচে। লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, অর্থাৎ যে উপরে সে তার নিচের ধাতুকে প্রতিস্থাপন করে ফেলতে পারবে। এটা হলো বড় কথা আর কি, ঠিক আছে। মানে সে তত পাওয়ারফুল, এটা হলো ব্যাপার। এবার নিচের দিকে একটা কথা আছে যে হাইড্রোজেনের ক্ষেত্রে এই জিনিসগুলো, সেটা হলো কপার, মার্কারি, সিলভার এবং গোল্ড, এরা হাইড্রোজেনকে অপসারণ করতে পারে না। এরা হচ্ছে হাইড্রোজেন থেকে কম সক্রিয়, তো এরা হাইড্রোজেনকে অপসারণ করতে পারবে না। ওকে, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে উপর থেকে নিচে, এই জিনিসটা উপর থেকে নিচে না, ব্যাপারটা হলো নিচ থেকে উপরে পড়ো, বা উপর থেকে নিচেও পড়তে পারো। নিচে, উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে, দুইটা একভাবে বুঝতে হবে, কোনো ভাবে বোঝার দরকার নেই। ওকে, এখন আসলে সক্রিয়তার জিনিসটা একটু আমরা দেখবো যে আসলে সক্রিয়তার ব্যাপারটা কি। ধরো, কই এখানে একটা সুন্দর জিনিস দেয় নাকি?
আচ্ছা উদাহরণটা পাই। আচ্ছা এখানে একটা উদাহরণ আছে, ঠিক আছে। ওকে, জিঙ্ক এবং কপারের এই উদাহরণটা, এটা হচ্ছে মানে সবথেকে কমন, এটা দিয়ে ম্যাথ আসাও সবথেকে কমন জিনিস এবং এটার মানগুলো জানা সবথেকে কমন জিনিস। ওকে, ধরো জিঙ্ক হচ্ছে অনেক উপরে, তাই না? এই হচ্ছে আমাদের জিঙ্ক। কপার কিন্তু হাইড্রোজেনেরও নিচে, ঠিক আছে। ওকে, কপার কিন্তু অনেক নিচে। এখন বিক্রিয়া যদি আমরা একটু দেখি, আমাদের বিক্রিয়াটা কই, বিক্রিয়া হলো জিঙ্ক প্লাস, ধরো কপার একটা যৌগ, এটা থেকে জিঙ্ক কি করছে, কপারকে সরাই নিজে জায়গা করে নিচ্ছে এবং কপারকে মানে কপারকে আলাদা করে দিচ্ছে ওই যৌগটাকে। 2+ এখানে একটা যৌগ থাকবে বা একটা ইয়ে থাকবে। তাহলে চিন্তা করো যে জিঙ্ক কপার ধাতু অপেক্ষা উপরে বিদায় জিঙ্ক কপারকে সরাই দিতে পারে। বাট বিক্রিয়া যদি উল্টা হইতো, অর্থাৎ কপার যদি আলাদা থাকতো, জিঙ্ক যদি একটা যৌগের সাথে থাকতো বা জিঙ্ক যদি কাপল থাকতো, মিঙ্গেল, তাহলে কপার কিন্তু জিঙ্ককে সরাইতে পারবে না। কথা বুঝছো? হুম। ভাইয়া এরকম একটা উদাহরণ দেখাই দিলে ভালো হতো। আচ্ছা উদাহরণ দেখাই দিই, এই উদাহরণে তো দেখাচ্ছি, উদাহরণ দেখানোর জন্য তো আসছি। ধরো ব্যাপার আর একটু সুন্দর করে বোঝায়, মজা করে। ধরো জিঙ্ক, এটা ধরো গার্লফ্রেন্ড মিলে মিঙ্গেল হয়েছে, বউ। আচ্ছা, জিঙ্ক সালফেট, তাই না? জিঙ্ক সালফেট। আচ্ছা, এখন এটা হচ্ছে তোমার ক্লাসে জিঙ্ক কিন্তু লেভেল উপরে। তুমি যদি পর্যায় সারণী, ওই যে একটু আগে সারণী যেটা দেখলাম, সেটা জিঙ্ক কিন্তু উপরের দিকে। কথা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, জিঙ্ক উপরের দিকে, কপার কিন্তু নিচের দিকে। তো এটা ধরো তোমার এলাকায় বা তোমার এলাকার বড় ভাই বা কিংবা ধরো কি বলবো, ধরো তোমার ক্লাসের সবচাইতে কি বলবো শক্তিশালী ছেলেটা বা হ্যান ত্যান, যে খুব বেশি পাওয়ারফুল, এটা হচ্ছে জিঙ্ক উপরের দিকে র্যাঙ্কিং এ। তার গার্লফ্রেন্ড এস, এসতে হচ্ছে সাদিয়া। ওকে, এখন এটা হচ্ছে মিঙ্গেল। তো এখানে কপার আসলো, মানে নিচের লেভেলের কেউ আসলো, সে কি এর থেকে জিঙ্কে সরাই দিয়ে সালফারকে নিয়ে যেতে পারবে কিনা সেটা বলো। মানে কপার সালফেট করা সম্ভব কিনা? উত্তর হচ্ছে না। সম্ভব কি? না ভাইয়া। না, তার পক্ষে কিন্তু এটা করা সম্ভব না, কেননা ওই যে বসের গার্লফ্রেন্ড, ওইটাতে কিছু করা যাবে না। বাট আমি একটা মেয়েকে পছন্দ করলাম, তো আমরা দুজনে হাঁটতেছি, সেটা হলো কপার সালফেট, ঠিক আছে। এখানে আসলাম, আসার পরে তোমার এলাকার বড় ভাই বা নেতা সে আসলো, জিঙ্ক, সে এসে যেহেতু তার পাওয়ার উপরে, সে চাইলে তোমাকে সরাই দিয়ে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যাইতে পারে। তাহলে সে জিঙ্ক সালফেট গঠন করতে পারবে, প্লাস কপার আলাদা হয়ে সিঙ্গেল হয়ে কাঁদতে কাঁদতে চলে যাইতে পারে। এই ঘটনা ঘটতে পারে, কিন্তু উপরের ঘটনা ঘটতে পারে না। কেন পারে না? বিকজ অফ জিঙ্ক সারণীতে উপরে, এজন্য জিঙ্ককে কপারের সরানো সম্ভব না কোনো যৌগ থেকে। বাট কপারকে জিঙ্কের সরানো সম্ভব। ক্লিয়ার? জি ভাইয়া। ব্যাপারটা এটা ঘটছে। তাহলে পর্যায় সারণীতে দুইটা জিনিসের ওই পর্যায় সারণী না, সরি, আমাদের যে ওই বিজারণ সারণী ওইটা যেটা আছে, এটাতে উপরের দিকে যারা থাকবে তাদেরকে নিচের কেউ সরাইতে পারবেন না যৌগ থেকে। বাট নিচের দিকে তারা, তার নিচের দিকের এদেরকে অন্য যৌগ থেকে সরাই দিতে পারবে। কথা ক্লিয়ার? জি। জি। ওকে, এই জিনিসটা ঘটে আমাদের পাত্র পাত্রীর এই জিনিসটাতে। এখন ধরো একটা জিঙ্ক সালফেট, এটা হচ্ছে আমাদের পাত্র, এটাতে কপার রাখলাম। কপার রাখলে এই কপার কি এই জিঙ্ক সালফেটের সাথে বিক্রিয়া করতে পারবে? না। একটু আগেও বললাম না, পারবে না, কপার নিচ্ছে। তার মানে কপার, জিঙ্কের পাত্রে কপার ইজিলি রাখা যাবে, কোনো সমস্যা হবে না। বাট যদি তুমি কপার পাত্রে জিঙ্ক রাখো, তাহলে কি হবে, এই জিঙ্কটা এই কপারের সাথে যে এটা আছে সালফেট থাকলে ওইটার বিক্রিয়া করে নিয়ে যাবে। মানে পাত্রের যে কপার সালফেটের যে পাত্রটা আছে বা গঠনটা আছে, ওইটা নষ্ট হয়ে যাবে বা পাত্র ক্ষয় হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, এইটাই হলো ব্যাপার, যে নিচের উপরেরা নিচেরটাকে সরাই দিতে পারবে। এসে বা তোমাদের এখানে এটা পারবে না, ভার্সিটিতে গেলে দেখবা সিনিয়র আপুরে এসে তোমাকে বলবে, এই
ক্যান্টিনের মধ্যে তুমি খাইতে থাকলে বা ইয়ে করতে থাকলে, তাই না? তোমাকে উঠাই দিতে পারবে, কিন্তু তুমি তাদেরকে উঠাই দিতে পারবা না। ক্লিয়ার? জি। জি ভাইয়া। এটা বোঝানোর জন্য এতক্ষণ গলা ফাটাইছি। ওকে, তো আমাদের ম্যাথ মেইনলি এইটা দিয়েই আসবে। আসো এটা একটু আমরা দেখি কি অবস্থা, কোনটাতে জারণ করছে কোনটাতে বিজারণ করছে সেটা নিয়ে আর কথা না বলে, জারণ অর্ধকোষ বিজারণ অর্ধকোষ বলতে কি বুঝে এগুলো লিখে রাখো সুন্দর করে। তাহলে লিখে রাখবা যে জারণ অর্ধকোষ কি বিজারণ অর্ধকোষ কি সেটা লিখে রাখবো। লবণ সেতু কি বা কি বুঝে এটাও লিখে রাখবো পথে, যে লবণ সেতু কি জিনিস। লবণ সেতুর বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হলো এটা একটা নিরপেক্ষ জিনিস, এটা কারো পক্ষে যায় না, অর্থাৎ এটা জারিত হতে বা বিজারিত হবে না, এটা কোনো বিক্রিয়াও করবে না। লবণ সেতু নিরপেক্ষ মানে নিরপেক্ষ, ওকে, ও কোনো দিকে নাই। এটা হচ্ছে লবণ সেতু। যাই হোক, লবণ সেতুতে কি কি উপাদান ব্যবহার করা হয় এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, দ্যাটস ইট, এর বেশি জানা দরকার নেই। লবণ সেতুর কাজ হচ্ছে দুইটার মধ্যে কানেকশন, মানে তোমার চিঠি আমার কাছে আনা, আমার চিঠি তোমার কাছে দেওয়া, মাঝখানে চেঞ্জ করে বাংলা সিনেমার মতো মানে গোঁজামিল লাগাই দেওয়া না, ঠিক আছে? বাংলা সিনেমা দেখছো তোমরা? আগে দেখতাম বাংলা সিনেমায় গোঁজামিল লাগাই দিত, তাই না? ওকে, এখন আসো আহ এবার হচ্ছে ম্যাথের যে ব্যাপারটা এটা আমাদের লাগবে, সেটা হলো ই সেল বা তড়িৎচালক বল, এই সূত্রটা হচ্ছে আমাদের আজকের 7 স্টার পাওয়া দ্বিতীয় সূত্র, এবং এটা হচ্ছে আমাদের মানে ইম্পর্টেন্টের দিক থেকে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 7 স্টার পাওয়া সূত্র, এই সূত্রটা লেখো, লিখে তারা যেভাবে করছে ঠিক এই সূত্রটাই লিখবা, যে ক্যাথোড অ্যানোড। লিখছো? জি ভাইয়া। ক্যাথোড অ্যানোড, ওকে। এখন তারা এই জিনিসটার আবার তারা 4-5 বার প্যাঁচ লাগাইছে। তোমরা সবসময় এটা মনে রাখবা, ক্যাথোডে বিজারণ অ্যানোডে জারণ, ব্র্যাকেটে এই সূত্রটা মানে মূল সূত্র হিসেবে এইটা লিখবা, আর বাকিগুলা কোনোভাবেই টাচ করবা না, কোনোভাবেই না। লেখা শেষ? জি ভাইয়া। ভাইয়া। ওকে। এবার আসো আমাদের একটু বিষয়টা বুঝতে হবে। আমরা একটু আগে দেখলাম না জিঙ্ক, জিঙ্ক দেখলাম না? জি জি ভাইয়া। ভাইয়া। আর একটু আগে পরে দেখলাম কপার, দুইটা জিনিস, আর বাকিগুলো দিলাম না। জিঙ্কে উপরে যে পাওয়ারটা বেশি, এটা কিন্তু জারণ বিভবের জন্য। কার বিভবের জন্য? জারণ বিভবের জন্য। জারণ বিভবের জন্য জিঙ্কের পাওয়ারটা বেশি, জিঙ্কের জারণ। ওকে, এখন যার জারণ বিভব বেশি সেটা হবে অ্যানোড। তার মানে উপরের গুলো হবে, সহজ কথা হলো অ্যানোড গুলো সক্রিয় বেশি, তাহলে উপরের গুলো হবে অ্যানোড, আর এই যে পাশে পরের গুলো হবে যেগুলো কম গুরুত্ব সেগুলো হবে ক্যাথোড। কোন একটা দ্রবণে কোনটা অ্যানোড দিবে কোনটা ক্যাথোড দিবে এটা নির্ভর করবে ওইটা পজিশন কোথায় আছে। মেইনলি আমরা কপার এবং জিঙ্কের ক্ষেত্রে আমাদের জিঙ্ক অ্যানোড হবে, কপার ক্যাথোড হবে, এটা জানলে বেশি ইম্পর্টেন্ট, কপার এবং জিঙ্কেরটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, জি ভাইয়া। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝলাম যে অ্যানোড। তাহলে অ্যানোডে কি ঘটবে? উত্তর হচ্ছে জারণ। অ্যানোডে কি ঘটবে? জারণ। আচ্ছা, আমাদের জিঙ্কের জারণ এবং বিজারণ বিভব আছে, বলো জিঙ্কের জারণ বিভব কত? কত? 0.76 প্লাস 0.76, প্লাস না মাইনাস? প্লাস প্লাস। আচ্ছা, জিঙ্কের জারণ বিভব হচ্ছে 0.76। তো অ্যানোডে জারণ করছে না, জিঙ্ক অ্যানোড ছিল, অ্যানোডে জারণ করছে, তার মানে এটা হবে প্লাসই, ওই যে একটু আগেও শিখেলাম অ্যানোডে জারণ এটা। আর ক্যাথোডে এটা হচ্ছে বিজারণ করছে আমাদের, তাই না? আচ্ছা, এখন আমরা যদি এই জিনিসটা একটু দেখতে যাই, এখানে ধরো উপরের অংশটাতে ম্যাথটা দেওয়া আছে, আচ্ছা এটাতে দেখি। ওকে, তাহলে আমাদের দেখো, আমাদের যদি আমরা একটু দেখি যে আমাদের জারণ বিভব জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে এই যে জারণ বিভব, বিজারণ বিভব যেটা এটা কম, বাট জারণ বিভব যেটা সেটা হচ্ছে 0.76। এটা হচ্ছে আমাদের জিঙ্কের জারণ বিভব। আর আমরা যদি বিজারণ বিভব দেখতে যাই তাহলে এটা হবে মাইনাস, তাই না? একই জি জিনিস। ভাইয়া। অন্যদিকে কপারের ক্ষেত্রে এটা হচ্ছে কপারের ক্ষেত্রে এটা প্লাস, যেহেতু কপার নিচে দিয়ে, কপারের বিজারণ বিভব হচ্ছে 0.36,
আর জারণ বিভব যদি দেখতে চাই সেটা হবে মাইনাস। একটু খেয়াল করো, কোনো কিছুর জারণ এবং বিজারণ বিভব একই, বাট চিহ্নটা বদলায় দিতে হবে। কপারের এটা হচ্ছে বিজারণ বিভব, জিঙ্কের এটা হচ্ছে বিজারণ বিভব। ওকে, জি শিওর? ভাইয়া, ওটা জারণ ছিল না। জারণ তো ছিল এইটা 0.76 প্লাস, তাই না, জিঙ্কের ক্ষেত্রে। আর বিজারণ বিভবের ক্ষেত্রে মাইনাস। জিঙ্কের হচ্ছে মাইনাস 0.76। ওকে, জি ভাইয়া। হয়েছে? আচ্ছা, এখন আমরা আমাদের প্রথম সূত্রটাতে যাই। প্রথম সূত্রে বলছে যে ক্যাথোড, ক্যাথোড কি ছিল? উত্তর হচ্ছে কপার হচ্ছে আমাদের ক্যাথোড। তাহলে কপারের বিজারণ কত? 36। এইটা হচ্ছে এইটা, আর মাঝখানের মাইনাস থাকবে, আর অ্যানোডের জারণ, অথবা তুমি চাইলে প্লাস দিয়ে অ্যানোডের জারণ ক্যাথোডের বিজারণ। এই জন্য আমি তোমাদের বলছি যে যেকোনো একটা সূত্র বেছে নিতে। এটা বেছে নিলে হবে, উপরেরটা বেছে নিলে হবে। ওকে, এটাই সহজ। তাহলে মাইনাস আমাদের, আচ্ছা মাইনাস, ঠিক আছে মাইনাস বেছে নেওয়া ভালো, কারণ ওইখানে বারবার বইয়ে ম্যাথে সবসময় তোমাকে উল্টা একটাই দিবে, অর্থাৎ হয় যে বিজারণ বিভব দিবে ওইটা, অথবা জারণ বিভব, কোন সময় দুইটা দিবে না। তাহলে এটা গেল একটা ব্যাপার। এরপর হচ্ছে মাইনাস মাইনাসের চিহ্ন যথারীতি জিঙ্কের বিজারণ বিভব বসছে, বলতেছে রেড বসাইতে, রেডক্স বা বিজারণ বিভব বসাইতে, নট জারণ বিভব। ঠিক আছে, তাহলে ক্যাথোডে বিজারণ বিয়োগ অ্যানোডে বিজারণ, ক্যাথোডে বিজারণ বিয়োগ অ্যানোডে বিজারণ যোগ করলে হচ্ছে 1.1, এটা হচ্ছে কোষ বিভব। ভাই এটা যে কতটা গুরুত্বপূর্ণ এই ছোট্ট একটা ম্যাথ, তুমি কল্পনা করতে পারবে না, কল্পনা করতে পারবে। ওকে, লিখে ফেলছো সবাই? এখন জি তোমার ইচ্ছা ভাইয়া। তুমি কোনটা চুজ করবা, বাট আমি বারবার একটা সতর্ক কথা বলে দিই। প্রথম হলো যাই চুজ করো না কেন সূত্রটা 100% অ্যাকুরেট লিখতে হবে। দ্বিতীয় কথা হলো অ্যানোড এবং ক্যাথোডে মাইনাস লাগাই দেওয়া যাবে না। তৃতীয় হলো প্লাস এবং মাইনাসে মাইনাস লাগাই দেওয়া যাবে না। ওকে, তুমি জি যেটাই ভাইয়া। চুজ করো না কেন এইটা করা যাবে না। আচ্ছা, এখন আসো সহজ করে শিখাই। এতটুকু গেল, এবার হচ্ছে জারণ অর্ধকোষ বিজারণ অর্ধকোষ, এটা লেখার উপায়, বোঝার উপায়, বাকিগুলো ইয়ে করার উপায় একটু মাথায় রাখতে হবে। জারণ অর্ধকোষ, জারণ থেকে জারণ কোনটা বিজারণ কোনটা কেমনে বুঝি আমরা? জিঙ্ক ছিল, জিঙ্ক থেকে দুইটি ইলেকট্রন চলে জিঙ্ক প্লাস চলে গেছে, রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন প্রধানকে জারণ বলে। কি কথাটা কি ঠিক আছে কিনা? জি ভাইয়া। বাকিদের মত কি ঠিক আছে কিনা? জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তেমনি ভাবে কপার 2+ থেকে অ্যাকুয়াস থেকে কপার হয়ে গেছে সলিড বা ধাতু হয়ে গেছে, তাহলে এই যে ইলেকট্রন গ্রহণকে বিজারণ বলে। তাহলে এটা হচ্ছে জারণ অর্ধকোষ, সেটা হলো বিজারণ অর্ধকোষ। এই কথাটা ঠিক এইভাবে এক্সপ্লেইন করতে হবে পরীক্ষার হলে, সুন্দর করে লিখবা। কোনটা জারণ কোনটা বিজারণ সেটা তোমার ভালো করে বুঝে নিতে হবে। আশা করি বুঝে ফেলছো। ওকে, জি আচ্ছা, ভাইয়া। এবার আসো কতগুলো নাম বলি সেটা মনে রাখবা, আমরা মনে করে দিই। প্রথম হলো জিঙ্ক, জারণ অথবা বিজারণ একটা ভিউ মনে রাখবা। তো আমি প্রেফার করি, যেহেতু আমরা ম্যাথ করব সুতরাং বিজারণটা মনে রাখা, যদি দেওয়া দিয়ে দেয় তাহলে তার সোনায় সোহাগা পাই গেছো, তাহলে তার কোনো কথা নেই। ওকে, তাহলে এটা গেল বিজারণ বিভব মনে রাখা। জিঙ্কের ক্ষেত্রে, কপারের ক্ষেত্রে বলো, জিঙ্কের ক্ষেত্রে এটা কত? কপারের ক্ষেত্রে 0.34। 0.36। আচ্ছা, এরপর হচ্ছে সিলভারের ক্ষেত্রে কত? দেখে বলো এখান থেকে। 0.80. 0.80। আচ্ছা, আর হাইড্রোজেনের ক্ষেত্রে শূন্য, হাইড্রোজেন হচ্ছে প্রমাণ। ঠিক আছে, ওকে, আচ্ছা, এবার আসো এতটুকু পড়ার পর আমার আর বাকিটা সুন্দর করে, এটা হচ্ছে এভাবে না, এখানে এই জিনিসগুলো পড়া লাগবে না, এগুলো জাস্ট পরীক্ষায় বা ইয়েতে উদাহরণে একটা ম্যাথ দেখবে, একটা ম্যাথ দেখে পুরোটা একদম টোটাল রেডি করে রাখবে যে আমি এভাবে উত্তরটা দিব। বারবার ও আয়রন আছে যেখানে, যেগুলো এখানে ব্যবহার করেছে সেগুলো একটু বেশি পড়বে, যেমন আয়রন। বড় আয়রন থেকে আয়রন সালফেট হচ্ছে, এটা জারণ নাকি বিজারণ? জারণ। জারণ। আগে ছিল আয়রন 0, সেখানে হচ্ছে 2+, ইলেকট্রন দুইটা দান করে দিচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে জারণ।
বুঝতে হবে ভাইয়া, বুঝতে হবে। এখনো যদি এই ছোট ছোট জিনিসগুলো না শিখো তাহলে তো হবে না। জারণ আগে, তারপর হচ্ছে যৌগটা, আর এখানে হচ্ছে আগে যৌগ ইয়েতে, তারপর হচ্ছে যৌগটা, এভাবে মানে সিস্টেমে লিখতে হবে। ওকে, মাঝখানে দুই, এটা লেখা আশা করি জানো, না হলে শিখবা ইনশাল্লাহ। তড়িৎ বিভব গেল। দ্রবণ চাপ বলতে কি জিনিস এটা একটু শিখো, যে দ্রবণ চাপ কি জিনিস। দ্রবণ চাপ কি লেখো। দ্রবণ চাপ কি, আমরা সময় অল্প, আমরা তো যা বোঝানোর বেসিক তো বুঝাইলাম, আমি জাস্ট এবার নিজে নিজে একটু পড়বো। তা তো সক্রিয়তা সিরিজ। আচ্ছা, প্রমাণ তড়িৎদ্বার বলতে কি বুঝো? প্রাইমারি নির্দেশক, তারপর সেকেন্ডারি নির্দেশক, এগুলো ক খ তে শিখো এবং এমসিকিউ তে মাস্ট। প্রাইমারি নির্দেশক হলো হাইড্রোজেন তড়িৎদ্বার, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। ভাই রে ভাই, এটার বিভব হচ্ছে 0 0 এবং এটা সংকেতটা সংকেত সহ শিখবা। প্লাটিনাম এবং হাইড্রোজেন গ্যাস থেকে হাইড্রোজেন আয়ন হওয়া, এটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। সেকেন্ডারি বা গৌণ তড়িৎদ্বার, এটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেনকে মেপে বাকিটা সেকেন্ডারি ব্যবহার করা। যেমন দেওয়া আছে যে ক্যালোমেল তড়িৎদ্বার, মার্কারি ক্লোরাইড, সিলভার সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার ইত্যাদি আছে। ওকে। জিঙ্ক তড়িৎদ্বারের বিভব নির্ণয়। জিঙ্কের সিঙ্গেল যদি জিঙ্ক ব্যবহার করতে চাও তাহলে ওই যে জিঙ্কেরটা যেটা বের করলো সেটা তো দেখাই আছে। কপারের ক্ষেত্রে এটা তো বের করছে, বাকিটা এই যে ভাইয়া সুন্দর করে দিচ্ছে, দেখছো? জি ভাইয়া। বিজারণ বিভব উপর থেকে নিচের দিকে, বিজারণ বিভব উপর থেকে, যার বিজারণ বিভব বেশি সে অ্যানোড নাকি ক্যাথোড? অ্যানোড। ক্যাথোড। আন্দাজে বললে হবে না, জারণ বিভব বেশি হইলে না অ্যানোড হয়, বিজারণ বিভব বেশি হইলে ক্যাথোড হয়। ঠিক আছে? বিজারণ বিভবের দিক থেকে একটু আগে যেটা পড়ালাম সেটা তো জারণ বিভবের দিক থেকে। বিজারণ বিভবের দিক থেকে উপর থেকে নিচে হচ্ছে বেশি শক্তিশালী। কপার বেশি শক্তিশালী জিঙ্ক থেকে, বুঝছো? হ্যাঁ জি ভাইয়া বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা মাথায় রাখতে হবে। বিজারণ বিভব বেশি হলে এটা ক্যাথোড হবে, জারণ বিভব বেশি হলে এটা অ্যানোড হবে। ওকে, আচ্ছা। জেনে রাখো, কিছু জেনে রাখার দরকার নেই, আমরা আমাদের ম্যাথে চলে যাই, স্বতঃস্ফূর্ত ম্যাথে। এই যে বিক্রিয়া ঘটবে কি ঘটবে না। ওকে, আসো। একটা বিক্রিয়া দেওয়া আছে, জিঙ্ক পাত্রে কপার রাখা যাবে কিনা, কপার পাত্রে জিঙ্ক রাখা যাবে না, আয়রন পাত্রে জিঙ্ক রাখা যাবে কিনা, জিঙ্ক পাত্রে আয়রন রাখা যাবে কিনা, সবকিছু আমি তো একটু আগে এক্সপ্লেন করে দিচ্ছি। ম্যাথ করার সময় প্রথমে লিখবা সুন্দর করে, এখানে এইভাবে দেওয়া থাকে, এইভাবে দেওয়া থাকে না। জারণ অর্ধ বিক্রিয়া লিখবা, বিজারণ অর্ধ বিক্রিয়া লিখবা, কোষ বিক্রিয়া লিখবা, মাঝখানে জারণ বিভব থাকবে না, এটার বিজারণ বিভব বের করবা, ওইটারও বিজারণ বিভব বের করবা। এরপর হচ্ছে ক্যাথোডে বিজারণ বিয়োগ অ্যানোডে বিজারণ, এই দুইটা বিয়োগ করে দিবা, যেটা হবে কোষ বিভব। যদি কোষ বিভব প্লাস আসে তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, অর্থাৎ পাত্রে রাখা যাবে না। যদি কোষ বিভব মাইনাস আসে এর মানে হলো বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না, মানে এই বিক্রিয়াটা আসলে সম্ভব না। তুমি যদি তোমার ওই যে মানে একটু শক্তিশালী বন্ধু থেকে বা টপার থেকে গার্লফ্রেন্ড নিতে চাও তাহলে এভাবে হবে না, তখন তোমাকে একটু ফোর্স দিতে হবে, অর্থাৎ স্বতঃস্ফূর্ত না, বাট পরিস্থিতির সাপেক্ষে হয়। যাই হোক, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না হলে পাত্রক্ষয় হবে না, এটা হলো ব্যাপার। ক্লিয়ার? বইয়ে দেওয়া আছে উদাহরণ সহ, এগুলো দেখো, এগুলো অনেকগুলা দেওয়া আছে উদাহরণ, দেখো স্বতঃস্ফূর্ত হবে কিনা, না হলে কিভাবে স্বতঃস্ফূর্ত হবে বোঝাও। স্বতঃস্ফূর্ত কিভাবে হবে, যদি উল্টাটা করে দাও তাহলে স্বতঃস্ফূর্ত হয়ে যাবে বিক্রিয়া, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। আর কি আছে, আর কি আছে? শেষ শেষ। আচ্ছা, গিবস টিপস রাখো, গিবসে মুক্ত শক্তির পরিবর্তন, যেগুলো একটু আগে বুঝালাম ওইটাই গিবসের সমীকরণ। শেষ। এই কথাটা কোথায় লেখা আছে যেন? এই যে এই যে এই যে এই যে। দেখো ভাইয়া, যেটা বললাম ওইটা, যে ঋণাত্মক হলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, এই উল্টা বলে দিছি আমি। না, এটা ঋণাত্মক হলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, অর্থাৎ ই সেল কোষ বিভব ধনাত্মক হতে হবে, যেটা বললাম ওইটাই ঠিক আছে। আর এটা যদি ধনাত্মক হয় কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না, এত কিছু বোঝার দরকার নেই ভাই। ধনাত্মক হলে হবে, ঋণাত্মক হলে হবে না। এইটা না, মুক্ত শক্তির পরিবর্তন না, ওই যে কোষ বিভব, এটা। ওকে। কতগুলো ম্যাথ দেওয়া আছে, দেখো এটা সম্ভব কিনা, ওইটা সম্ভব কিনা, ওইটা সম্ভব কিনা, এত কিছু লিখে। আমাদের সবই সম্ভব। কপার ধাত্রে পেরিক সালফেট রাখা যাবে কিনা, দেখো তোমার চোখের সামনে উত্তর দেওয়া আছে, তোমার চোখের সামনে উত্তর দেওয়া আছে, দেখছো? হুম। জি ভাইয়া। হ্যাঁ, তোমার চোখের সামনে প্রশ্ন দেওয়া আছে, তোমার বোর্ড পরীক্ষা তোমার চোখের সামনে উত্তর দেওয়া আছে। তারপরও যদি তুমি এই জিনিসটা মিস করো, বলো তোমার থেকে হতভাগা আর কেউ আছে? নাই কিন্তু, তাই না? চোখের সামনে প্রশ্ন ভাসতেছে,
তো তখন গিয়ে দেখবে যে হাই হাই কি করলাম। আচ্ছা, এগুলো মুখস্থ কইরো তো একটু এমসিকিউর জন্য, এবং পর অ্যাডমিশনে বেশি কাজে লাগবে। আর টুকটাক হাইলাইট করা লাইনগুলো তো দেখতেই পারো, টুকটাক দেখলে দেখলে কি হয় এমসিকিউতে কাজে লাগবে, কেননা যে পরিমাণ পড়াচ্ছে ওইটা খুবই অল্প। সক্রিয়তা সিরিজ মতে সঠিক কোনটি পড়ে নিও এমসিকিউ গুলো। এবার হচ্ছে নার্নেস সমীকরণ, যেটা এটা একটু আমার লাগবে, যে নার্নেস সমীকরণ কি জিনিস। ওকে, আচ্ছা, একটু নার্নেস সমীকরণে যাই। ধরো কোন বিক্রিয়ায় এইটা বিক্রিয়া দুইভাবে ইসেল দুইভাবে নির্ণয় করা যায়। একটা আমরা যেভাবে বলছি মান দেওয়া থাকলে কাটাকাটি যোগ বিয়োগ, আরেকটা হলো যে ঘনমাত্রার ব্যাপার। ওকে, তো ঘনমাত্রার ব্যাপারে এখানে দেওয়া আছে যে ইসেল ইকুয়াল টু ইসেল মাইনাস, যেটা প্রথম হবে সেইটা, এবং মাইনাস এত লগ জিঙ্ক বা অ্যানোডের, অ্যানোড এখানে লিখে রাখবো পাশে, যে অ্যানোডের ঘনমাত্রা বাই ক্যাথোডের ঘনমাত্রা। আসো এখানে একটা ম্যাথ দিয়ে দিলে ভালো হইতো উদাহরণ করে, তাইলে দেখাইতে পারতাম। ম্যাথ কই? আচ্ছা, একটা কথা বলে নি, এই জিনিসটা আসার একটা কারণ আছে। এই যে 0.0529 ভোল্ট বাই, এই জিনিসটা আসার একটা কারণ আছে। মূল সূত্র হচ্ছে এইটা। তো আরটি বাই এন নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে এই জিনিসটাকে ভাগ করে নিচ্ছে, এই জন্য এই জিনিসটা আসছে। এটা এমনি এমনি আসে না। আচ্ছা, ওকে, একটা পাইছি, এটা একটু দেখি আমরা। ধরো বলছে যে এততে, এই যে এটার ঘনমাত্রা দেওয়া আছে, দেখো এটার ঘনমাত্রা দেওয়া আছে আর এটারও ঘনমাত্রা দেওয়া আছে, তাই না? ওকে, প্রথমে আমরা ওই যে E0 এটা তো বের করতেই পারবো, দুইটা জিনিস যখন দেওয়া আছে এইটা থেকে যোগ বিয়োগ করে এটা তো আমরা বের করবোই। তাহলে এটা বের করলাম, মাইনাস এত কিউ, কিউ মানে হলো উৎপাদকের আয়ন বা বিক্রিয়কের আয়ন। আমি একটু আগে বললাম অ্যানোড এবং ক্যাথোডের ক্ষেত্রে যে ব্যাপারটা থাকবে সেটা। তাহলে অ্যানোড এবং ক্যাথোডের মানটা তারা বসাইছে, নিকেল হচ্ছে অ্যানোড বাই ক্যাথোড, এটা বসাই ফেলছি। এটা তারা জটিল করছে, তোমার এত কষ্ট জটিল করার দরকার নেই। তুমি আগে কোষ বিভব বের করবা, তারপরে বাকি ম্যাথটা করবা, করে লক করে দিবা, করে এই যে পুরোটাই জাস্ট একটা সহজ জিনিস, যে র্যান্ডম জাস্ট দামাদাম সূত্রের মধ্যে বসাই দিয়ে একটার পর একটা উত্তর বের করে পাবা 1.06 ভোল্ট। অর্থাৎ এটা একটা পারফেক্ট অ্যান্সার হইতে পারে। এই ম্যাথটা আমরা একটু দিয়ে দিলাম তোমাদের জন্য, উপরের এবং নিচের দুইটাই। তোমার সামনে কিন্তু তোমার ম্যাথ দেওয়া আছে, বিষয়টা সিম্পল, উত্তর দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, জাস্ট বুঝে বুঝে যে কিভাবে লিখতে হয় কিভাবে করতে হয় সেটা করে। আবার অনেকে এগুলো নিয়ে প্যাচ খাওয়াই ফেলো, এটার কারণ হলো আসলে তুমি বুঝতে পারো না যে সূত্র কিভাবে ইউজ করছে। তোমার এত কিছু বোঝার দরকার নেই, তুমি এটা আলাদা বের করবা আর বাকিটা এটা এখানে বসায় ম্যাথ করে দেখবা যে উত্তর মিলছে কিনা, শেষ। ওকে, জি ভাইয়া। এভাবে করে আমরা দুই তিনটে প্রশ্ন শিখলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টপিক কিন্তু কভার হয়ে গেল। কোষ বিভব, নার্নেস সমীকরণ, আর হচ্ছে কি যেন ওই যে ফ্যারাডের সূত্র দিয়ে কত গ্রাম হবে বা কয়টি ইলেকট্রন লাগবে বা কত কুলম্ব ইলেকট্রন তড়িৎ প্রবাহ লাগবে, এই সিম্পল সিম্পল জিনিস বা তড়িৎ। তাহলে ম্যাথ অনেক কম না? হুম,